হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকের আমাদের আলোচনা হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট মানে কি আমি প্রথমে একটু বোঝাই। দেখো, ক্লোজ টেস্ট মানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই, কিন্তু এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক দেওয়া থাকে এবং তোমাকে অনেকগুলো অপশন দেওয়া হবে, তার মধ্যে থেকে চুজ করে তোমাকে লিখতে হয়। তো ক্লোজ টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা বিশেষ করে বিভিন্ন ধরনের সেন্ট্রাল এর পরীক্ষা দিচ্ছ, সেটা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আইবিপিএস থেকে শুরু করে যারা ইভেন এসএসসির যে কোনো এক্সাম, পিএসসির যে কোনো এক্সাম দিচ্ছ, তাদের জন্য এই ক্লোজ টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে এসএসসি জিডিতে অনেকেই প্রিপারেশন নিচ্ছে, এসএসসি জিডির ব্যাপারে, সেখানে কিন্তু ক্লোজ টেস্ট অবশ্যই আসবে। ক্লোজ টেস্টে মোটামুটি ভাবে পাঁচটা, সাধারণ এক্সামে পাঁচটা ব্ল্যাঙ্ক থাকে, একটা প্যাসেজের মতো দেবে এবং সেখানে কিছু অল্টারনেটিভস থাকবে, তার মধ্যে থেকে চুজ করে, মানে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেরই একটা বড় ভার্সন তোমরা বলতে পারো। তো এই ক্লোজ টেস্টটা নিয়ে স্টুডেন্টদের মনে হাজারো দ্বন্দ্ব, হাজারো সমস্যা। তো আমরা ক্লোজ টেস্টটা এখানে আজকে করাবো। কি রকম ভাবে করতে হয় তোমরা সামনে থেকে দেখতে পাবে। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে যারা সেন্ট্রালের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে তো এটা খুবই ভাইটাল হতে যাচ্ছে। আমরা বলবো ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাতে থাকো, এবং যদি অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এই জন্য বলবো, প্রত্যেককে অনুরোধ, তোমরা চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও তোমাদের পরিচিত জনের মাঝে। অনেকেই আমাকে লিখছে, তারা যেভাবে আমাদের চ্যানেলের পাশে আছে, বা তোমরা লিখছো যে তোমরা উপকৃত হচ্ছে আমাদের ক্লাসগুলো থেকে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। শুধু এভাবেই সাপোর্ট করে যাও, আমরা অনেক সুন্দর সুন্দর ক্লাস তোমাদের কাছে নিয়ে আসবো। কিন্তু আবার বলবো, যদি চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। তো চলো, আর সময় নষ্ট না করে আমি ডিরেক্ট চলে যাই আজকের যে বিষয়, আজকের যে ক্লোজ টেস্ট, সেটার উপরে ভালো করে পড়ে বুঝে আমরা আনসার করব। দেখো, ক্লোজ টেস্টের যে জায়গা, আমি আশা করি তোমরা পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ। এই রকমের একটি প্যাসেজ দেওয়া থাকবে, 5 নাম্বার। দেখো, 5টি ব্ল্যাঙ্ক আছে। এই যে যেটা ব্ল্যাক কালিতে লেখা আছে, এটা প্রশ্ন, আর এই যে অপশন এ বি সি করে, এটা অপশন। এর মধ্যে থেকে এই যে 1 নাম্বারের ফিল আপটা তোমাকে এই 4টে অপশনের মধ্যে থেকে করতে হবে। এইটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটাকে ফলো করে তোমাকে করতে হবে। তো আস্তে আস্তে আমরা শুরু করব। দেখে নাও কি রয়েছে। বুকস গিভ আস অল দ্য ইনফরমেশন, একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ফর ফ্রম অ্যাবাউট অফ এ ম্যান। দে শো ড্যাশ হিজ দেয়ার দ্যাট পার্সোনাল ইন্টারেস্ট। দে আর দ্য ড্যাশ road access index approach to his mind. All the riches of the world dash their importance এখানে lose, fade, lose or vanish in the face of book. A man with money and dash some with few or without books is a poor man. এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারে আমাকে আনসার করতে হবে। আমি প্রথমেই ভালো করে পড়ে নিলাম। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা ক্লাসটা দেখছো একবার ভালো করে দেখে নাও, একটু নিজের মনের থেকে ভেবে নাও যে এটা আনসার হতে পারে। আমি বারবার বলছি, ভুল হতে পারে, ঠিক হতে পারে। এটা আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে তোমাকে ঠিক করতে হবে, যখন তোমার যে পরীক্ষাটি তুমি দেবে সেখানে তোমাকে ঠিক করতে হবে। এই জায়গা থেকে আমাদের এই ক্লাসগুলো করানো। তো চলো, প্রথমের যে লাইনটি বলেছে, বুকস গিভ আস অল দ্য ইনফরমেশন, মানে বই আমাদেরকে দেয় সমস্ত তথ্য, ড্যাসিম্যান। এবার এখানে একটা প্রিপোজিশন দিচ্ছে, ফর, ফ্রম, অ্যাবাউট আর অফ। ফর মানে জন্য, ফ্রম মানে থেকে, অ্যাবাউট মানে ব্যাপারে, অফ মানে এর। আমার তো এখানে সেন্টেন্স পড়ে মনে হচ্ছে, যেটা পড়ে, হ্যাঁ, তোমার মনের মধ্যে কনফিউশন হতে পারে যে স্যার অফ হতে পারে বা অ্যাবাউট, কিন্তু তুমি বাক্যটা পড়ো, বুকস গিভ আস অল দ্য ইনফরমেশন ড্যাশ এ ম্যান, অ্যাবাউট এ ম্যান। হবে না? ফার বেটার লাগছে শুনতে। এটা কি করবে? অ্যাবাউট এ ম্যান। আমি বলবো এটা করবে অ্যাবাউট এ ম্যান, অ্যাবাউট এ ম্যান। দে শো ড্যাশ ইন্টারেস্ট। দেখো, দে শো ড্যাশ ইন্টারেস্ট, এটা কি হবে? হিজ, দেয়ার, দ্যাট আর পার্সোনাল। হিজ হবে, দেয়ার হবে, দ্যাট হবে না, পার্সোনাল হবে। এটাও আমরা বুঝতে পারছি। একজন মানুষ বলেছে, তাহলে না অবশ্যই হিজ হবে, তাই নয় কি? হিজ হবে কেন? তুমি দেয়ার কি করে করবে? এখানে কি বলছে? বই দেয় সমস্ত তথ্য, বই আমাদেরকে সমস্ত তথ্য দেয় একজন মানুষের ব্যাপারে। দে শো,
ড্যাশ ইন্টারেস্ট। সেই বইগুলো দে মানে এখানে বইগুলো, শো মানে দেখায়, কি দেখায়, ড্যাশ ইন্টারেস্ট। এখানে দে বলতে ইনফরমেশনও তুমি বলতে পারো, বই বা ইনফরমেশন, তার ইন্টারেস্ট, তাহলে হিজ হলো। দে আর দ্য ড্যাশ টু হিজ মাইন্ড। দেখো আমরা মাঝে মধ্যে এই কথাটা বলি, ইন্ডেক্স টু দ্য মাইন্ড, হয় না? ইন্ডেক্স মানে দেখেই চেনা যায়। এগুলোই হচ্ছে তার মনের একটা, তুমি বলতে পারো দেখে চেনা যায়। তাহলে এটা বেটার হবে যদি ইন্ডেক্স করা যায়। না, রোড অ্যাক্সেস বা অ্যাপ্রোচ অতটাও ভালো আসছে না যেটা ইন্ডেক্সে আসছে। অল দ্য রিচেস অফ দ্য ওয়ার্ল্ড, এখানে রিচ এই ওয়ার্ডটা শিখে নাও। রিচ মানে হচ্ছে ধনী, আর যখন ইয়েস বাই ইয়েস যোগ করে দিচ্ছ মানে ওয়ার্ডের সাথে, তখন রিচেস মানে হয়ে যাচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। যেমন আয়রন মানে লোহা, আর আয়রনস মানে লোহার যন্ত্রপাতি। যেমন আর্ম, আর্ম মানে কি, বাহু, আর আর্মস মানে হচ্ছে অস্ত্র শস্ত্র। সেই রকম রিচেস মানে টাকা পয়সা অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত অর্থ, ধন দৌলত, ড্যাশ দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য ফেস অফ বুক, মানে হারিয়ে ফেলে। তো হারিয়ে ফেলে এখানে লুজ, এটা তো হবে না, এই লুজটা তো অ্যাডজেক্টিভ, এটা মানে তো ঢিলে, তাহলে হারানোর ইংরেজি কি, এলওএস। লুজ দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য ফেস অফ বুক। এ ম্যান উইথ মানি, একজন মানুষের প্রচুর টাকা আছে, অ্যান্ড ড্যাশ বুকস ইজ এ পুয়ার ম্যান, মানে টাকা আছে কিন্তু কি নেই, বই নেই। তাহলে নেই অর্থে সাম, উইথ আর ফিউ কোনোটাই হবে না, উইদাউট বেস্ট হচ্ছে। তাহলে ম্যান উইথ উইথ মানি অ্যান্ড উইদাউট বুকস ইজ এ পুয়ার ম্যান। ভালো করে দেখে নাও, একজন মানুষ যার টাকা আছে কিন্তু বই নেই, সে হচ্ছে একজন গরিব দরিদ্র মানুষ। তাহলে এই পুরো যে প্যাসেজটা আমি করলাম, আমি আরেকবার মানেটা বুঝিয়ে দিচ্ছি, জটিল নয়, একদমই জটিল নয়। ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস ইট প্রপারলি, দেন ডেফিনেটলি ইউ ক্যান আনসার ইট বাই ইয়োর সেলফ, নো প্রবলেম উইল বি দেয়ার। বুকস গিভ আস অল দ্য ইনফরমেশন, বই আমাদেরকে দেয় সমস্ত তথ্য অ্যাবাউট এ ম্যান, একজন মানুষ সম্পর্কে। দে শো হিজ ইন্টারেস্ট, সেই ইনফরমেশন বা সেই বইগুলো দেয় কি, দেখায় তার ইন্টারেস্ট, মানে তার যে মানে পছন্দের চাওয়া পাওয়া সেটা, বা ইন্টারেস্ট পছন্দের জায়গাগুলো। দেয়ার দ্য ড্যাশ ইজ মাইন্ড, এটা হচ্ছে চেনার রাস্তা, তার মনটা চেনার একটা জায়গা। অল দ্য রিচেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত টাকা পয়সা ধন দৌলত কি হয়ে যায়, লুজ দেয়ার ইম্পর্টেন্স, মানে তার সমস্ত ইম্পর্টেন্স গুরুত্ব হারিয়ে ফেলে একটা বইয়ের সামনে। এ ম্যান উইথ মানি অ্যান্ড উইদাউট বুকস, একজন মানুষের যার প্রচুর টাকা কিন্তু কোনো বই নেই, সে আসলে হচ্ছে একজন গরিব বা দরিদ্র মানুষ। তাহলে দেখে নাও, এইটা হচ্ছে গিয়ে তোমার ক্লোজ টেস্টের একটা জায়গা। এটার আবার সেকেন্ড পার্ট আছে। আমি বারবার বলছি, যারা এসএসসি জিডি বা সিজিএল সিএইচএস এর এমটিএস এর পরীক্ষা দিতে, তাদের এই 5টা অপশনেরই থাকবে, কিন্তু এখানে এটা একটা বড় প্যাসেজ, আমি পুরোটাই করাতে চাইছি। সেই জায়গা থেকে এর পরের পার্টটাও আমরা দেখে নেব। আবার বলছি, একদম ভয় পাওয়ার, চাপ নেওয়ার কোনো জায়গা নেই, অবশ্যই তোমরা পারবে। কি বলেছে দেখো, বুকস হ্যাভ বিকাম সো চিপ দ্যাট এ লাইব্রেরি ক্যান ড্যাশ বি মেড হার্ডলি, ইজিলি, ফ্রিকুয়েন্টলি, স্কার্সলি। বই এত সস্তা যে একটা লাইব্রেরি সুন্দরভাবে তৈরি করা যেতে পারে, মানে তৈরি করা যেতে পারে। মানি স্পেন্ট অন গুড বুকস ইজ নেভার ড্যাশ, যে টাকাটা ভালো বইয়ের পিছনে তুমি করবে, খরচ করবে, সেটা কখনোই কি হবে না, ওয়েস্টেড, রিকভার, জাস্টিফাইড, উইথড্রন। এটা কোনোদিনই এই 4টে অপশনের মধ্যে একটা হবে। ইট ইজ এ ড্যাশ টু রিড গুড বুকস, এটা কি, একটা ভালো বই পড়াটা তোমার কাছে কি বা আমাদের কাছে কি। দাস ম্যান গেইনস ড্যাশ অ্যান্ড উইজডম, স্কিল, অ্যাপটিটিউড, নলেজ অ্যান্ড এফিসিয়েন্সি। ইউ ক্যান ড্যাশ হচ্ছে ইওর লাইব্রেরি উইথ দ্য এক্সপেন্ডিচার অফ অনলি এ ফিউ হান্ড্রেড রুপিস, মানে হচ্ছে তুমি যে কোনো সময় একটা লাইব্রেরি কি করতে পারবে, এক্সপেন্ডিচার অফ কয়েকশো টাকা খরচ করলে তুমি একটা লাইব্রেরি রূপ দিতে পারবে। মানে এত বই এত সস্তা, কিন্তু এত ইনফরমেশন যে এটার গুরুত্ব, এটা দাম দিয়ে মাপা যাবে না। মানে টোটাল প্যাসেজটা আমি যেটুকু বুঝতে পারছি, ইউটিলিটি অফ দ্য বুকস, ইম্পর্টেন্স অফ দ্য বুকস ইন আওয়ার লাইফ, এই নিয়ে পুরো প্যাসেজ। তো সেই জায়গাতে আমরা এরপরে এটা আস্তে আস্তে আনসার করার চেষ্টা করব। বুকস হ্যাভ বিকাম সো চিপ দ্যাট এ লাইব্রেরি ক্যান, বই এত সস্তা যে একটা লাইব্রেরি কি করা যেতে পারে, ক্যান ড্যাশ বি মেড, হার্ডলি মানে প্রায় না, ইজিলি মানে সহজে, ফ্রিকুয়েন্টলি মানে সচরাচর, স্কার্সলি মানে প্রায় না, এটা অবশ্যই ইজিলি হবে, ইজিলি। বই এত সস্তা যে লাইব্রেরি খুব সহজে তৈরি করা যেতে পারে। মানি স্পেন্ট অন গুড বুকস, যে টাকাটা তুমি খরচ করছো ভালো বইয়ের পিছনে, ইজ নেভার ড্যাশ, যে টাকাটা তুমি খরচ করছো ভালো বইয়ের পেছনে, সেটা কখনোই কি হয় না, অবশ্যই ওয়েস্টেড মানে নষ্ট হয় না।
রিকভার, জাস্টিফাইড উইথড্র, রিকভার মানে তো পুনরায় মানে ফিরে আসা, জাস্টিফাইড মানে যথার্থতা, উইথড্রন মানে তুলে ফেলা, তাহলে এটা ওয়েস্টেড হবে। ইট ইজ আ ড্যাশ টু রিড গুড বুকস। এটা সত্যি আমাদের কাছে একটা প্লিজার। প্লিজার মানে কি? আনন্দ। সত্যি ভালো বই পড়াটাও কিন্তু একটা আনন্দের জায়গা। তোমার মনে একটা অনাবিল আনন্দ, অ্যাস্থেটিক প্লিজার আছে। এখানে ব্লেসিং, অবসেশন মানে আসক্তি, এডিকশন মানে নেশা, এগুলো একটাও হচ্ছে না পজিটিভ ওয়ার্ড। প্লিজার, ব্লেসিং এর চেয়ে প্লিজার, কারণ ব্লেসিং এখানে কোনো ডিভোশনাল ব্যাপার হচ্ছে না, এটা মনের একটা ভালো লাগার জায়গা, তাই আমি প্লিজার করলাম। দাস ম্যান গেইনস বোথ ড্যাশ অ্যান্ড উইজডম। এখানে এফিসিয়েন্সি অ্যান্ড উইজডম বেটার হবে যদি এফিসিয়েন্সি করা যায়। কেন স্যার? স্কিল দক্ষতা, অ্যাপটিটিউড মানেও কাছাকাছি, দক্ষতা, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, নলেজ জ্ঞান, উইজডম মানে প্রজ্ঞা, তাহলে এটা এফিসিয়েন্সি অ্যান্ড উইজডম। You can dash your library with the expenditure of only a few hundred rupees. You can dash your library. তুমি কি করতে পারো তোমার লাইব্রেরি with the expenditure of only a few hundred rupees. You can form, gather, constitute, begin. অবশ্যই ফর্ম হবে। তুমি তৈরি করতে পারো তোমার লাইব্রেরি কয়েকশো টাকা দিয়েই। তাহলে দেখে নাও, আমি এখানে এটার আনসার করলাম, তোমাদেরকে সামনে নিয়েই আমি পুরোটার আনসার করলাম। বুকস হ্যাভ বিকাম সো চিপ দ্যাট এ লাইব্রেরি ক্যান ইজিলি বি মেড। বই এত সস্তা যে খুব সহজেই একটা লাইব্রেরি তৈরি করা যেতে পারে। মানি স্পেন্ট অন গুড বুকস, যে টাকাটা তুমি ভালো বইয়ের পিছনে যাবে, দেবে বা খরচ করবে, ইজ নেভার ওয়েস্টেড, এটা কখনোই নষ্ট হয় না। ইট ইজ এ ড্যাশ টু রিড গুড, ইট ইজ এ প্লিজার টু রিড গুড বুক। সত্যি এটা খুবই আনন্দের ব্যাপার যে তুমি ভালো বই যদি পড়তে পারো। দাস ম্যান গেইনস বোথ এফিসিয়েন্সি অ্যান্ড উইজডম। এইভাবে মানুষ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার কোনো একটা কাজের যে দক্ষতা, দক্ষতার থেকেও মানে খুব সহজে করতে পারছে, এবং জ্ঞান, দুটোই পেতে পারে একটা বই থেকে। ইউ ক্যান ফর্ম ইউর লাইব্রেরি উইথ এক্সপেন্ডিচার অফ অনলি ফিউ হান্ড্রেড রুপিস। তুমি খুব সহজেই তোমার একটা লাইব্রেরি বানিয়ে ফেলতে পারবে কয়েকশো টাকা খরচ করে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কমপ্লিট যে ক্লোজ টেস্টে। দেখো প্যাসেজটা একটু ভালো করে পড়তে হবে, এবং তাহলেই আশা করি আমরা এটার আনসার করে নিতে পারবো। People talk of dash to him is statues of bronze or marble of pillars, and thus they dash him. আমি মোটামুটি ছোট ছোট করে আগে বুঝি। কোনো মানুষকে শ্রদ্ধা জানাতে হলে আমরা আমাদের মধ্যেই, আমাদের ভারতবর্ষের সেই বীর বরেণ্য সন্তানরা যারা আমাদেরকে একটা নতুন পথ দেখিয়েছিলেন, সে তুমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাই বলো, আর স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের কথা তুমি বলতে পারো। কিন্তু আমরা তাদেরকে সম্মান কিভাবে জানিয়েছি? আমরা সম্মান জানিয়েছি একটা স্ট্যাচু হয়তো মোড়ের মাথায় বানিয়ে দিয়েছি, তার ওই জন্মবার্ষিকীতে বা জন্মদিনে আমরা হয়তো একটা মালা ফুল চড়িয়ে দিচ্ছি এবং কিছু ভালো ভালো কথা বলে দিচ্ছি। কিন্তু তার দেখানো পথ, আজকে যে স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন, তাদের সেই দেখানো পথ, তাদের সেই আত্মত্যাগ, আত্মবলিদান, সেই পথ দেখানো পথ কি আমরা মানতে পেরেছি, বা সেই পথকে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি? না, আমরা পারিনি। আমাদের শ্রদ্ধা জানানোর সীমাবদ্ধতাটা এতই ছোট হয়ে গেছে যে আমরা কেবলমাত্র কি করেছি? আমরা কেবলমাত্র শুধু তার ওই একটা মূর্তি খাড়া করে দিয়েছি, বা একটু গান বাজনা করে একটা উৎসবের মধ্য দিয়ে এটা আনন্দ করেছি। আজকে আমি এই বিষয়টা হঠাৎ করে, স্যার আপনি এই কথা কেন শুরুতেই ক্লাসের শুরুতে বললেন? আজকে আমি পুরো প্যাসেজটা জুড়ে, পুরো ক্লোজ টেস্টের প্যাসেজটাতে এটাই বারবার উঠে আসবে, ফিরে আসবে, এই থিমটার উপরে পুরো ক্লোজ টেস্টের যে সেটটা সেটা রয়েছে। পিপল টক অফ ড্যাশ টু হিম ইজ স্ট্যাচুজ অফ ব্রোঞ্জ অর মার্বেল অফ পিলার্স। দেখো ব্রোঞ্জ স্ট্যাচু মানে ব্রোঞ্জের স্ট্যাচু বা মার্বেলের পিলার, এগুলো আসলে কি? এগুলো এপিটাফস, ট্রিবিউটস, মেমোরিয়ালস, প্রেজেস। অবশ্যই মেমোরিয়ালস, আমরা এগুলো মেমোরিয়াল, স্মারক, স্মৃতিসৌধ হতে পারে। দাস দে ড্যাশ হিম, এইভাবে তারা কি করেছে? ডেপ্রিসিয়েট, রিডিকিউল, অবাধ্য আর মক। ডেপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েটের অপোজিট, মানে আমরা তাকে সম্মান জানাতে গিয়ে, প্রশংসা জানাতে গিয়ে বরং তাকে নিন্দা করেছে, তার মহিমা, তার গরিমাকে আমরা ম্লান করেছি। অ্যান্ড ড্যাশ হিজ মেসেজ, রিফিউট, বিলাই, বেরট আর ডিক্রে। এটা কি হবে? বিলাই, লাইয়ের ভাব, বিলাই। হোয়াট ট্রিবিউট শ্যাল উই ড্যাশ টু হিম
হোয়াট ট্রিবিউটস এক্সটেন্ড, পে, অফার, গিভ, অবশ্যই পে, পে হবে। আমরা তাকে কি শ্রদ্ধা জানাতে পেরেছি, ট্রিবিউট মানে শ্রদ্ধা। হি উড হ্যাভ অ্যাপ্রিসিয়েট, যেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে। হি হ্যাজ শোন আস দ্য ওয়ে টু লিভ অ্যান্ড দ্য ওয়ে টু ডাই, অ্যান্ড ইফ উই হ্যাভ নট রিয়েলাইজ দ্যাট লেসন, রিয়েলাইজ দ্য লেসন। দেখো, অ্যাকসেপ্টেড, আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজড, ফলোড। আমরা এরপরে এক এক করে এটা করে নেব। প্রথমেই বলছে পিপল টক অফ ড্যাশ টু হিম, এটা অবশ্যই আমি কিসে যাব, এটা হচ্ছে গিয়ে মেমোরিয়ালস, এটা যাবে মেমোরিয়ালস। টু হিম is his statues of bronze or marble of pillars, and thus they depreciated him. And dash his message, বিলাই, লাইয়ের ভার মানে মিথ্যে প্রমাণ করেছে তার মেসেজকে। হোয়াট ট্রিবিউটস, কি শ্রদ্ধা, shall we pay to him, পে বলে না, পে মানে প্রদান করা। দ্যাট হি উড হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড, যে সেটাকে তোমার অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে। হি হ্যাজ শোন আস দ্য ওয়ে টু লিভ অ্যান্ড দ্য ওয়ে টু ডাই, অ্যান্ড ইফ উই হ্যাভ নট ড্যাশ রিয়েলাইজড, এখানে আন্ডারস্ট্যান্ড হতো কিন্তু ভার্বের প্রবলেমের জন্য আন্ডারস্ট্যান্ড করা গেল না। আমরা যদি সেটা বুঝতেই না পারি, ইট উড বি বেটার দ্যাট উই ড্যাশ মেমোরিয়াল টু হিম, এটা ভালো হবে যদি আমরা কি না করি, ইট উড বি বেটার দ্যাট উই ইরেক্টেড, খাড়া করা, মানে কি করব, আমরা দাঁড় করাইনি কোনো মেমোরিয়াল তার জন্য। ফর দ্য অনলি ফিট মেমোরিয়াল ইজ টু ফলো স্ট্রিক্টলি, এটা কি হবে, স্ট্রিক্টলি দ্য পথ, মানে গভীরভাবে, কঠোরভাবে তার পথটা, তিনি যে পথ দেখিয়েছেন সেটা আমাদেরকে মানতে হবে। টু হিম ইন্ডিয়া ওয়াজ ডিয়ার বিকজ সি হ্যাড, এখানে হি হ্যাড হতে পারতো, হি হ্যাডটাই হওয়া উচিত ছিল না, সিটা শুনতে ঠিকঠাক লাগছে না। অফার, টু হিম ইন্ডিয়া ওয়াজ ডিয়ার বিকজ সি হ্যাড অফার্ড থ্রু আউট দ্য, এটা এখানে সি, যদিও টু হিম ইন্ডিয়া ওয়াজ ডিয়ার, এখানে সিটা ঠিকই আছে, এটা আমি ভুল বললাম কারণ এখানে সিটা ইন্ডিয়াকে বোঝাচ্ছে, ইন্ডিয়াকে, এটা সিটাকে কারেক্টই করবে। সি হ্যাড অফার থ্রু আউট দ্য এজেস, মানে বছরের পর বছর জুড়ে ভারতবর্ষ দিয়েছে সার্টেন ড্যাশ ট্রুথ, ইমমিউটেবল মানে যেটা চির অমর, চির অক্ষয়, ট্রুথ। এটা ভালো করে বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে কমপ্লিট তোমার ক্লোজ টেস্টের যে বিষয়। আমি আরেকবার পুরোটার মানে এরপরে যদি করে নিতে পারি তাহলে বেটার হবে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, পিপল টক অফ ড্যাশ টু হিম ইজ স্ট্যাচুজ অফ ব্রোঞ্জ অর হচ্ছে মার্বেল অফ পিলার্স অ্যান্ড দাস দে ড্যাশ হিম। মানুষজন তার সম্পর্কে যেটা কথা বলেছে সেটা হচ্ছে ব্রোঞ্জের স্ট্যাচু বা মার্বেলের পিলার, এবং এইভাবে আমরা তাকে অসম্মান করেছি। অ্যান্ড বিলাই হিজ মেসেজ, এবং তার মেসেজটাকে আমরা মিথ্যে প্রমাণ করেছি। হোয়াট ট্রিবিউট শ্যাল উই পে টু হিম, আমরা যে সম্মানটা তাকে দিতে চেয়েছি, দ্যাট হি উড এভার অ্যাপ্রিসিয়েটেড, যেটা তিনি কি করতেন, অ্যাপ্রিসিয়েট করতেন। হি হ্যাজ শোন আস দ্য ওয়ে টু লিভ, দ্য ওয়ে টু ডাই, অ্যান্ড ইফ উই হ্যাভ নট রিয়েলাইজ দ্যাট লেসন, কি হয়েছে, তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে বাঁচতে হয়, কিভাবে মরতে হয়, কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করতে পারিনি তার লেসনটা। তিনি যে লেসন দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, যে পাঠ দিয়েছেন, সে পাঠ আমরা গ্রহণ করতে পারিনি। ইট উড বি বেটার দ্যাট উই ইরেক্টেড নো মেমোরিয়াল টু হিম, এটাই বরং ভালো হবে যে আমরা তার জন্য কোনো মেমোরিয়াল বানাইনি। ফর দ্য অনলি ফিট মেমোরিয়াল টু ফলো স্ট্রিক্টলি ইন দ্য পথ হি শোড আস, বরং এটাই সব থেকে ভালো, তার স্মৃতিসৌধ হবে যদি আমরা কি করতে পারি, তার পথটাকে ফলো করতে পারি, তার দেখানো পথটাকে আমরা একসেপ্ট করতে পারি। টু হিম ইন্ডিয়া ওয়াজ ডিয়ার, তার কাছে ইন্ডিয়া ছিল, ভারত মা ছিলেন সব থেকে প্রিয়। শি হ্যাড অফার্ড, সি মানে এখানে ইন্ডিয়া, আবার বলছে শি হ্যাড অফার্ড থ্রু আউট দ্য এজেস সার্টেন ইনমিউটেবল ট্রুথ, কারণ ইন্ডিয়া বছরে বছরে যুগে যুগে কিছু দিয়ে এসছে সত্য, যে সত্যগুলো চির অমর, চির অক্ষয়, চির অমলিন। তো আমি সেই জায়গা থেকে এটা হচ্ছে ক্লোজ টেস্ট, তোমরা দেখে নিলে। আমরা এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো এবং টাইম টু টাইম তোমরা এগুলো পেয়ে যাবে। তোমাদেরকে বলবো তোমরা পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো, এবং অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ক্লাস আসছে। আবারও বলবো, এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তোমাদের পাশে থাকা আমাদের কাছে অনেক জরুরি। তোমরা কমেন্ট করে জানিও কি ধরনের ক্লাস চাইছো, কি টপিকের উপরে ক্লাস চাইছো, অবশ্যই আমরা সেই ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করব। সেখানে দেখো
একটা করে ক্লোজ টেস্ট আছে। কি ক্লোজ টেস্ট আছে দেখে নাও। আমি নিজেকে সরিয়ে নিলাম, জাস্ট আমার ভয়েসটা আসছে। কি রয়েছে দেখো, সান হ্যাড সেট বাট দেয়ার ওয়াজ স্টিল সাম লাইট ইন দ্য স্কাই। আবার আমি চলে এসেছি। মার্টিন অন হিজ এলবো অ্যান্ড লুক থ্রু দ্য লিভস ইন দ্য ওয়াটার্স অফ দ্য লেক ক্লোজ টু দ্য শোর হি স of alligators floating quietly. One of the creatures, huge one, was lying on a high of sand a few yards from the water. স্যার এইটা একবার পড়ে নিলাম, এরপরে তো পুরো মানে একদম সঙ্গে সঙ্গে আমি 1 2 3 4 করে 5টা করে নিলাম, হবে না, হবে না। ইউ উইল হ্যাভ টু গিভ টাইম, ইউ উইল হ্যাভ টু স্পেন্ড টাইম। প্রথমেই বলে রাখি, ক্লোজ টেস্ট করার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে প্রথম স্কিমিং করতে হবে। স্কিমিং মানে কি? রিডিং, কুইক রিডিং। একবার পড়ে নিতে হবে, পড়ে কি বিষয়টা বলতে চাইছে এটা সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। প্রথমে যে আমি এই পুরো এটাকে আরেকবার পড়ব। দ্য সান হ্যাড সেট বাট দেয়ার ওয়াজ স্টিল সাম লাইট ইন দ্য স্কাই। সূর্য অস্ত গেছে কিন্তু তবু কিছু আলো রয়ে গেছে। মার্টিন, এখানে একটি চরিত্র মার্টিন, ড্যাশ অন হিজ এলবো লুক থ্রু দ্য লিপস। মার্টিন কি করেছে? তার এলবো কুনুইয়ের উপরে, যাই হোক সেটা আমরা জানি না, অ্যান্ড লুক থ্রু, এবং তাকিয়ে আছে। মানে ও গাছের একটা হয়তো কোনো নদী বা সমুদ্রের তট এইরকম কোনো একটা জায়গায় রয়েছে বা হ্রদ, তার উপরের ওই কিনারাতে ও কিন্তু একটা গাছের পাতা টাতা আছে, তার পিছনে ও রয়েছে। ইন দ্য ওয়াটার্স অফ দ্য লেক, দেখো আমরা বুঝতে পারলাম লেক মানে হ্রদ, সেখানে যে জল রয়েছে ক্লোজ টু দ্য শোর, যেখানে ওই যে তটটা আছে তার সেই তটের সামনে হি স ড্যাশ অফ এলিগেটরস ফ্লোটিং কোয়াইটলি। কি করছে? কিছু অ্যালিগেটর, অ্যালিগেটর মানে কি? যে হিন্দিতে যেটাকে বলে মগর মাছ বা যেটাকে বলে কুমির, তারা কি করছে? তারা ফ্লোটিং, ফ্লোটিং মানে কি? ভাসছে। ওয়ান অফ দ্য ক্রিয়েচার ড্যাশ হিউজ ওয়ান, একটা ক্রিয়েচার, একটা বিশাল বড়, ওয়াজ লাইং অন হাই অফ স্যান্ড। একটা এদের মধ্যে একটা কি করছে? ওই বালির উপরে শুয়ে আছে, ফিউ ইয়ার ফ্রম ওয়াটার, জল থেকে একটু দূরে। বিষয় বোঝা গেল যে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, একটা ন্যারেশন, একটা বর্ণনা, একটা ন্যারেটিভ কি রয়েছে, যেখানে মার্টিন বলে একটি লোক যে লেকের তটের থেকে দূরে থেকে সে পাতার মধ্য দিয়ে দেখছে যে এখানে প্রচুর ইয়ে হচ্ছে গিয়ে তোমার ভাসছে, যেগুলো হচ্ছে গিয়ে তোমার ওই কুমির, এবং সেই কুমিরগুলো মধ্যে একটা কুমির বালির উপর বসে আছে। মোটামুটি ভাবে দেখো, আমি কিন্তু এখানে তুমি পুরো প্যাসেজটাতে এটা বলতে পারবে না যে স্যার দেখুন এটা একদম দাঁত ভাঙা ইংলিশ আছে, এটা আমি মানেই করতে পারলাম না, হবে না। সবটা কিন্তু সহজের মধ্যে আছে, চাপ নেওয়ার কোনো জায়গা নেই। তাহলে এরপর আমি কিভাবে করব? যেটা হচ্ছে গিয়ে এখানে অপশন, যে অপশনগুলো থাকে সেই অপশনগুলোকে বাদ দিতে হয়, এলিমিনেশন। সিলেকশন তো হবে অবশ্যই, তার আগে যেটা করতে হবে এলিমিনেশন। স্যার এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে হচ্ছে কি, দুটো অপশনকে সাপোজ বাদ দিয়ে দিতে হবে। দুটো অপশনকে ভেবে নিতে হবে যে এটা তো আনসার কোনোভাবেই হবে না, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিলাম, এই বিষয়টা রাখতে হবে। চলো আমি এই পদ্ধতিতে একটা একটা দেখে নেব। আর কিছু আমরা হয়তো গ্রামারের থেকেও কিছু একটা বিষয়, আর অনেক ক্ষেত্রে যেমন আরো পদ্ধতি আছে, যেটা হচ্ছে মুডটা কি টোনে লেখা আছে সেটাকেও তোমাকে দেখে নিতে হবে। তাহলে দ্য সান হ্যাড সেট দেয়ার ওয়াজ স্টিল সাম লাইট ইন দ্য স্কাই, এটা আমার তোমার সবার ক্ষেত্রেই আমরা দেখেছি যে সূর্য অস্ত গেছে কিন্তু তবু কি হয়েছে? একটা মানে একটা কিছু আলো রয়েছে, সামান্য আলো রয়েছে আকাশে। মার্টিন ড্যাশ অন হিজ এলবো, মার্টিন স্যাট ক্রস লিন্ড আর লে। এরপর আমি বলবো এখানে কোনটা হবে। দেখো এলবো মানে কুনুই, কুনুইয়ে ভাই কে বসতে পারে বলো? এই যে তুমি স্যাট মনে করো করছো, স্যাট এটা কে পৃথিবীতে পেরেছে আজ পর্যন্ত কুনুই দিয়ে বসতে? সম্ভব? নিজে বলো। আমি বলছি বলে নয়, তুমি নিজে ভাবো যে স্যাট কখনো কেউ কুনুই দিয়ে বসে? কখনো কুনুই দিয়ে বসতে পারে? হবে না। ক্রসড আড়াআড়ি ভাবে থাকা, এটাও কুনুই দিয়ে হবে না। তাহলে দুটোর মধ্যে কনফিউশন, লিন বা লে। এবার লিন কথাটার মানে হচ্ছে কিন্তু হেলান দেওয়া। আমার মনে হয় না কেউ কুনুইয়ে হেলান দিতে পারে। হ্যাঁ, লে মানে ওই শুয়ে থাকা, মানে অর্ধশায়িত অবস্থায় থাকা, এটা করা যেতে পারে। তাহলে দেখো আমি তোমাদের সাথে নিয়ে বলছি, প্লিজ ট্রাই টু ফার্স্ট এলিমিনেট সাম অপশনস দেন সিলেক্ট, দেন ইউর ওয়ার্ক উইল বি ভেরি মাচ ইজিয়ার। তাহলে কি হয়ে যাবে? তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি প্রথমেই যে বিষয়টা বললাম যে এটা আমি তোমাদেরকে সাথে নিয়েই বলছি যে হ্যাঁ এটা কি হবে? এটা হবে হচ্ছে গিয়ে লে।
লে হবে কিনা নিজে বলো যে হ্যাঁ এটা লে আসছে, রাইট আনসার হবে লে। কেন মার্টিন শুয়ে আছে তার এলবোতে ভর করে, অ্যান্ড লুক ড্যাশ থ্রু দ্য লিভস? কি অপশন রয়েছে? লুকড ইনটু, লুক ডাউন, লুকড অ্যাট, আর ফর। লুক একটা দিকে তাকিয়ে আছে, থ্রু মানে ওই যে গাছের পাতার মধ্য দিয়ে, মানে গাছের পাতার পিছনে আছে, ও একদম একটা জঙ্গল, মানে যেখানে একটু ওই বুশেস টাইপের যেটাকে বলে, মানে ঝোপের মধ্যে যেখানে গাছ ডালপালা আছে সেখানে বসে আছে। তো লুক ড্যাশ থ্রু দ্য লিভস এটা কি হবে? লুক ইনটু, লুক ডাউন, লুক অ্যাট, আর লুক ফর। প্রথমেই আমি বলছি লুক ফর, এটার মানে কি? লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে খোঁজা। এখানে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না ও কিছু খুঁজছে, যে ওর কুমির হারিয়ে গেছে যে কারণে ও কুমির খুঁজতে এসছে, এরকম কোনো অপশন তুমি বা কোনো বিষয় পাওনি। লুকড অ্যাট, কোনো দিকে তাকিয়ে আছে, এই ব্যাপারটা দেখো, জিনিসটা বোঝো, সিচুয়েশনটা কি তৈরি হচ্ছে, একটা হ্রদ, তো তার ওপরে যে কিনারা আছে সেই কিনারা থেকে ও কিন্তু তাকাচ্ছে, আমি যেটুকু পড়ে বলতে পেরেছি, ও তাকাচ্ছে কোন দিকে? নিচ দিকে তাকিয়ে কি দেখছে? ওই কুমিরগুলোকে দেখছে। তাহলে লুক ইনটু মানে তো ইনভেস্টিগেট। তাহলে প্রথমেই আমার বাদ চলে গেল কি কি সেটা আগে ভাবো। আমার বাদ চলে গেছে লুক ফর, আমার বাদ চলে গেছে লুক ইনটু। কেন? এখানে কোনো ইনভেস্টিগেশনের গল্প নেই, এখানে কোনো সার্চের গল্প নেই। তাহলে আইদার হবে লুক অ্যাট আর লুক ডাউন। লুক অ্যাট মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট, একটু ভালো করে ভাবো, মানে কোনো একটা অবজেক্ট থাকবে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। লুকড অ্যাট মানে কিভাবে কোনো একটা দিকে তো তাকিয়ে থাকবে, নিশ্চয়ই সেখানে কোনো একটা অবজেক্ট থাকবে, সেটা নেই। তো এখানে রাইট আনসার আমি অ্যাটটাকে সরিয়ে কি করব? ডাউন করব। এটা ডাউন উড বি দ্য কারেক্ট আনসার। অ্যাটটাতে ঠিকঠাক লাগছে না, যে অ্যাট মানে তো হি লুকড অ্যাট মি, এখানে ঠিক আছে যে সে আমার দিকে তাকিয়ে আছে, এখানে কিন্তু সেই রকমের অবজেক্ট কিছু নেই। তাহলে দেখো, আমি ওয়ান সেকেন্ড আই এম রিকোয়েস্টিং যে তুমি বলো যে না স্যার আপনি তো নিজের মতো করে বলে যাচ্ছেন, আপনি তো কোনো বিষয় সেভাবে রাখছেন না, আপনি নিজের মতো করে বলে যাচ্ছেন, এরকম গল্প কি হচ্ছে? সেরকম কিন্তু হচ্ছে না। আমি কিন্তু তোমাকে সাথে নিয়ে পুরো বিষয়টার সাথে রয়েছে। তুমি এরপরে তুমি চলে এসো পরেরটাতে কি রয়েছে। তাহলে সূর্য তো অস্ত গেছে, আকাশে এখনো আলো রয়েছে। আমি এখনো পর্যন্ত যেটা পেলাম, মার্টিন কি করছে? ওই তার কুনুইয়ে ভর করে শুয়ে আছে, and looked, নিচ দিকে তাকিয়ে আছে। In the waters of the lake close to the shore he saw a dash of alligators, semblance, family। কি কি রয়েছে দেখে নাও, semblance আছে, ফ্যামিলি আছে, ভলিউম আছে, নাম্বার আছে। কি মানে কিসের ইয়ে দেখছে? অ্যালিগেটার্স। আগে অপশনটা কি আছে? মানে এলিগেটার্স আছে। তাহলে এখানে একটা কালেকটিভ নাউন বা এই টাইপের কিছু হবে, এটা আমরা মোটামুটি বলতে পারছি যে এখানে একটা ইয়ে টাইপের কালেকটিভ নাউন টাইপের বা সংখ্যা জাতীয় কিছু একটা হবে। এবার এখানে বাকি অপশনগুলো কি আছে? ইন ওয়াটার্স অফ দ্য লেক ক্লোজ টু দ্য শোর, ক্লোজ টু দ্য শোর কি হয়েছে? হি স এ ড্যাশ অফ এলিগেটরস ফ্লোটিং কোয়াইট। সে দেখলো জলের মধ্যে, ক্লোজ টু দ্য শোর মানে ওই ইয়ের যে তট আছে সেই তটের সামনে, হি স ড্যাশ অফ এলিগেটরস ফ্লোটিং কোয়াইট। ফ্লোটিং মানে ভাসছে, শান্তভাবে ভাসছে। কে ভাসছে? কুমির। এবার আমাকে এখানে কাটতে হবে, এখানে আগে আমাকে এখানে যেটা শিখতে হবে যে আমাকে বাদ দিতে হবে। আমি কি বাদ দেব? সেমব্লেন্স কথাটার মানে হচ্ছে শো, এপিয়ারেন্স, এপিয়ারেন্স অফ এলিগেটর, এপিয়ারেন্স মানে তো প্রকাশ, তাহলে এটা আসছে না। ফ্যামিলি অফ এলিগেটর, দেখো ভাই ফ্যামিলি, তুমি মার্টিন একটা লোক যে তোমার হচ্ছে গিয়ে বসে আছে বা শুয়ে আছে যে দেখছে, তুমি মনে করো একদিন চিড়িয়াখানা গেছো বা তুমি কোথাও একটা কুমির দেখতে পেয়েছো, এই যে ডিসকভারিতে বা অ্যানিমাল প্ল্যানেটে, তুমি এটা বুঝে নিলে যে এটা ফ্যামিলি, ওদের ফ্যামিলি, এটা তো কেউ বুঝতে পারবে না। তাহলে ফ্যামিলিও আসছে না। ভলিউম, ভাই ভলিউম তো এটা হয় না, ভলিউম তো এলিগেটার্স এর আগে হয় না। তাহলে এখানে সহজ একটা সূত্র আছে, নাম্বার মানে সংখ্যা। অনেকগুলো এলিগেটর্স কি করছে? ফ্লোটিং হোয়াইট, ভাসছে, তারা শান্তভাবে তারা সাঁতার কাটছে বা ভাসছে। তাহলে দেখে নাও, ভলিউম এখানে আসছে না, ভলিউম এলিগেটর শুনতেও ভালো লাগছে না, আর ভলিউম কোনোদিনই, আমি যদি ভলিউম কিসের কালেকটিভ নাউন নাও জানি, ভলিউম মানে শব্দ, তো এটা কোনো অপশনে আমি ধারে কাছে আসছে না। চলে আসবো নেক্সট। ওয়ান অফ দ্য ক্রিয়েচার্স
ওয়ান অফ দ্য ক্রিয়েচার্স মানে তাদের মধ্যে একজন। ওই যে অতগুলো অনেকগুলো তো এলিগেটার্স আছে, অনেকগুলো কুমির আছে, তার মধ্যে একটা ড্যাশ হিউজ ওয়ান। প্রথমেই হচ্ছে হিউজ, ইউজ বলেনি, তাহলে এখানে অ্যান বাদ চলে গেল। ওয়ান হিউজ ওয়ান কেমন শুনতে লাগছে নিজে বলো, ওয়ান হিউজ ওয়ান বাদ চলে গেল। ওয়ান অফ দ্য ক্রিয়েচার্স সিঙ্গেল হিউজ ওয়ান, এটাও শুনতে খারাপ লাগছে, সো রাইট আনসার হবে এ হিউজ ওয়ান। কিছু জায়গায় দেখবে সেই আমাদের, আমি যদি একটা কথা বলি শবদাহ আর মরা পড়া, এটাকে আমি শব পড়া আর মরা দাহ যদি বলি, শুনতে ভালো লাগছে? মানেটা কি হচ্ছে যে এটার প্রতিটার একটা কানেকশন আছে, একটা অ্যালোকেশন আছে, যেখানে যার সাথে যেটাকে মানাবে বিষয় বোঝো। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এ হিউজ ওয়ান ওয়াজ লাইং অন হাই ড্যাশ অফ স্যান্ড। কি অপশন আছে? ব্যাং, পিক, পিট আর পাইল। কে শুয়ে আছে একটা হাই ড্যাশ অফ স্যান্ড। হাই ড্যাশ অফ স্যান্ড মানে বালি, স্যান্ড মানে তো বালি, হাই মানে উঁচু। এ ফিউ ইয়ার ফ্রম ওয়াটার। কি দেখলাম? অনেকগুলো এলিগেটর ওখানে ভাসছে, তার মধ্যে একটা বড় এ হিউজ ওয়ান আমি পেয়েছি, ওয়াজ লাইং অন এ হাই ড্যাশ অফ স্যান্ড। ব্যাংক মানে হচ্ছে তীর। দেখো উপকূলের তীরটা বালি দিয়ে তৈরি হবে এমন কোনো ব্যাপার নয়, বা এটা হয় না, মাটি দিয়েই হয়, বা যদি বালি থাকতে পারে, কিন্তু সেটা ব্যাংকস আমি কোথাও শুনিনি ব্যাংক অফ স্যান্ড মানে বালির হচ্ছে গিয়ে তোমার একটা ইয়ে, এটা বলা হয় না। ব্যাংক মানে হচ্ছে, এখানে যদি আমি তীর ধরে নিই তাহলেও কিন্তু এটা আসবে না। পিক মানে চূড়া, ভাই চূড়ার গল্প এখানে একদম পাহাড়ের গল্প বলেছে। পিক, পিট মানে গর্ত, গর্তর মধ্যে ঢুকে আছে। এ তো বলছে যে কি আছে, লাইন শুয়ে আছে, নিশ্চয়ই বালির ইয়েতে, স্তূপে। এক্স্যাক্টলি, তাহলে এটা কি হবে? পাইল অফ স্যান্ড। আমি বোঝাতে পারছি এটা হবে পাইল অফ স্যান্ড। না, পিট আসছে না, পিট মানে গর্ত, পিক মানে হচ্ছে গিয়ে পর্বত, মানে পর্বতের চূড়া। তাহলে দেখে নাও আমরা এখনো পর্যন্ত যেটা পেলাম, দ্য সান হ্যাড সেট, আমি যে বিষয়টি দেখতে পেলাম এখনো পর্যন্ত, দ্য সান হ্যাড সেট বাট দেয়ার ওয়াজ স্টিল সাম লাইট ইন দ্য স্কাই। মার্টিন lying on his elbow and looked down through the leaves in the waters of the lake close to the shore. He saw a number of alligators floating quietly. One of the creatures, a huge one, was lying on a high pile of sand a few yards from water. মানে মোটামুটি ভাবে ভাই আমি এইটুকু বলছি যে এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিসি ভিডি হবে না ক্লোজ টেস্টে। ইউ উইল হ্যাভ টু স্পেন্ড টাইম, ইউ উইল হ্যাভ টু গিভ টাইম। ডেফিনেটলি তুমি বলো, ও স্যার আমার তো এমটিএস এ এত সময় নেই, আমার তো এসএসসি সিজিএল এ এত সময় নেই, আমি কি করে করবো স্যার? আমি সেই জন্য বলছি যে কুইক একবার তো পড়ে নিতেই হবে। ক্লোজ টেস্ট আজকের দিনে কিন্তু একটা ভয় পাওয়ার জায়গা, এরকমটা ভাবার কোনো জায়গা নেই যে ক্লোজ টেস্ট আমি পারবো না। ক্লোজ টেস্ট কিন্তু এসএসসি যে কোনো পরীক্ষা, ব্যাংকিং এর জায়গা থেকে তোমাকে ভাবতেই হবে। চলে আসি নেক্সট ক্লোজ টেস্টে। নেক্সট ক্লোজ টেস্ট আমি প্রথমে কি করছি, প্রথমে কি মানেটা বলেছে সেটা আমি বুঝতে চাইছি। আমি তারপরে কি করছি, আমি মোটামুটি ভাবে কিছু যে চারটে অপশন আছে সেই চারটে বা পাঁচটা অপশনের মধ্যে দুটো তিনটেকে আমি বাদ দিচ্ছি, যেগুলো কোনোভাবে, এটার জন্য তোমাকে বুদ্ধিমান হতে হবে না, এটার জন্য তোমাকে পণ্ডিত হতে হবে না, এটা তুমি অটোমেটিক পারবে। চলো দেখি। দ্য ড্যাশ অফ বেঙ্গল টাইগার্স লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ড্যাশ ফ্রম 1 lakh probably to 4,000 over the last century. The main threats are dash of habitat poaching and the trade in tiger parts for eastern medicine. Most Bengal tigers live in protected areas of India. Anti-poaching task forces have been off. There is also a trade on tiger products in many countries as a measure to save these rare species. মানে মোটামুটি ভাবে আমি অত ইংলিশ বুঝি না, সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে এটা মোটামুটি রয়্যাল বেঙ্গল টাইগার বা শুধু টাইগারকে নিয়ে। আমি রয়্যাল বেঙ্গল টাইগার বাদ দিলেও আমি টাইগারকে নিয়ে বলেছি, আমার তো এটুকুই মনে হচ্ছে যে হ্যাঁ এটা টাইগারকে নিয়ে বলেছে। মানে এখানে যেটা বলতে চাইছে দ্য, এখানে আমি ব্ল্যাঙ্ক রাখলাম, অফ বেঙ্গল টাইগার্স লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ফ্রম 1 lakh to 4,000 ওভার দ্য সেঞ্চুরি। মানে 1 লক্ষ থেকে 4,000-এর মতো লাস্ট গত শতাব্দীতে এটা কমে গেছে। একটা সময়ে ভারতবর্ষে মানে বেঙ্গল টাইগার্সের সংখ্যা ছিল, টোটাল বেঙ্গল টাইগার্সের সংখ্যা ছিল কত? 1 লক্ষ, সেটা আজকে 4,000। দ্য মেন থ্রেটস আর, যে ভয়গুলো, বিপদ, এখানে থ্রেট মানে বিপদ, আর ড্যাশ অফ হ্যাবিটেট। পোচিং, পোচিং কথাটার মানে হচ্ছে যে পাচার করে দেওয়া, পোচার বলে না, চোরাচালান করে। অ্যান্ড ট্রেড ইন টাইগার পার্টস
ট্রেড ইন টাইগার পার্টস ফর ইস্টার্ন মেডিসিন। বিভিন্ন ওষুধের জন্য এই বাঘের শরীরের বিভিন্ন অংশ সেগুলোকেও কিন্তু পাচার করা হচ্ছে। মোস্ট বেঙ্গল টাইগার্স লিভ ইন প্রোটেক্টেড এরিয়াজ অফ ইন্ডিয়া। বেঙ্গল টাইগার গুলো সবগুলোই মোটামুটি একটা প্রোটেক্টেড, মানে যেখানে একদম সুরক্ষিত জায়গার মধ্যে থাকে। অ্যান্টি পোচিং টাস্ক ফোর্সেস হ্যাভ বিন ড্যাশ অফ অ্যান্ড দেয়ার ইজ অলসো ট্রেড প্রোডাক্টস ইন মেনি কান্ট্রিজ অ্যাজ এ মেজার টু সেভ দিস। মানে যাতে পোচিং টাস্ক মানে হচ্ছে অ্যান্টি পোচিং টাস্ক, যাতে ওই চোর চালানকারীরা বা চোরাচালানকারীরা, প্রচাররা, তারা সক্রিয় হতে না পারে, তার জন্য ফোর্সকে সেখানে রাখা হয়েছে। এবং বাঘের এই যে এই ধরনের একটা বিপন্ন প্রজাতি, সেই প্রজাতিটাকে বা একটা দুর্লভ প্রজাতিকে বাঁচিয়ে রাখার তাগিদে আরো ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কেটে কি করা হয়েছে, মানে মোটামুটি ভাবে গল্পটা পড়ে আমি এই সিদ্ধান্তে এলাম। এরপরে আমি আস্তে আস্তে এক এক করে আনসার গুলোর দিকে এগোবো যে কি হবে। চলো ফার্স্ট এটা দেখে নিই। দ্য ড্যাশ অফ বেঙ্গল টাইগার্স লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ড্যাশ ফ্রম 1 লাখ টু 4,000 ওভার দ্য। মানে এখানে যদি আমি এটা বলতে চাই যে ও স্যার এখানে কি হবে এটা বলুন তো স্যার, এটা কি হবে বলুন তো স্যার, আমি বলছি এখানে বেঙ্গল টাইগারের সংখ্যাটা, হ্যাঁ আমি এটা বলতে পারি বেঙ্গল টাইগারের সংখ্যাটা লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ মানে কমে গেছে। আমি জানি না, আই হ্যাভ নো নলেজ রিগার্ডিং দ্য হোল প্যাসেজ, স্টিল আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট মে বি রিটেন দ্যাট ভাই একটা সংখ্যার গল্প আসলে আর কমে গেছে একটা গল্প আসলে, দুটো ব্ল্যাঙ্কে এলো। এরপরে চলো গল্প আমাকে এখানে দেখতে হবে যে আমি কি সেই সুযোগটা পাচ্ছি, যে হ্যাঁ সেই জায়গাটা কি তৈরি হয়েছে। দ্য ড্যাশ অফ বেঙ্গল ফর্ম কাইন্ড গ্লোরি। ভাই ভারতে এই যে এখানে 1 লক্ষ, একটু ভাবো 1 লক্ষ থেকে 4,000 বলেছে, এখানে 1 লক্ষ থেকে 4,000 বলেছে, এটা নিশ্চয়ই সংখ্যা। তাহলে এটা ফর্ম নয়, এটা মানে ধরন নয়, আর এটা মাহাত্ম্য বা ঐশ্বর্য গ্লোরিও নয়, তাহলে এটা কি, এটা নাম্বার। আমি আবার বলছি ক্লোজ টেস্ট সেদিন পারবে যেদিন তুমি বারবার পড়ে এই সিলেকশনটা আর এলিমিনেশনটা করতে চাইবে। আরে ভাই তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষাটাও কি জানো যে definitely there is a process of selection, but at the same time there is a process of elimination. If you are selected, that means 5 candidates are eliminated. So remember this point. এই জায়গা থেকে তোমার বেরিয়ে আসার জায়গা নেই, তাহলে সেখানে 3জনকে বাদ দিতে হবে, না হলে আমি অপশনটা পাবো কি করে। আর সেখানে দেখবে দুটো থাকবে যেগুলো কোনোদিন, এটা আমি আমার এই ইংলিশের ক্লোজ টেস্ট বলে নয়, আমি ইংলিশের যে কোনো প্রশ্নে বলতে পারি, যেখানে তোমার একটু যদি আইডিয়া থেকে যায় তুমি দুটো, হ্যাঁ আমি বলছি যে দুটো প্রশ্নে দুটো অপশনে তোমার একটু ডিস্টারবেন্স হবে, 100% হবে, কিন্তু দুটো ক্ষেত্রে তুমি ইজিলি মানে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবে যে এটা কোনোভাবে আসবে না, বিষয় বোঝো। তাহলে আমি যে কথাটি বলেছি বা যে বিষয়টি বলতে চাইছি সেখানে কিন্তু গল্পটি রয়েছে যে দ্য নাম্বার অফ বেঙ্গল টাইগার্স লেফট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ড্যাশ ফ্রম, এবারে হ্যাজ ড্যাশ এই অপশনটা আমাকে দেখতে হবে। কি আছে, হ্যাজ ড্যাশ ফ্রম 1 লাখ টু 4,000, কি হবে, লিমিটেড, শ্রাঙ্ক, অ্যাবলিশড, এলিমিনেটেড। আমার তো এখানে আমি স্যার, আমি যদি এখানে ক্লোজ টেস্ট না করতাম, এটা যদি বাংলার কোনো বিষয় হতো, আমি তো স্যার এটা একদম কনফার্ম কি করতাম, এখানে আমি করতাম কমে গেছে, ডিক্রিজ। ইনক্রিজ মানে বাড়া, ডিক্রিজ মানে কমা, কিন্তু আনফর্চুনেটলি সেটা নেই। তাহলে কি হবে, আমি এখানে পড়ছি হ্যাজ লিমিটেড, লিমিটেড মানে কি বলতো, সীমিত, সীমিত হয়েছে। এটা লিমিটেড শব্দটা আমার মনে হয় না যে এখানে ঠিকঠাক লাগছে, না লিমিটেড আসছে না, লিমিটেড হয়েছে, লিমিটেড হয়েছে, এটা শুনতেও খারাপ লাগছে যে হ্যাজ লিমিটেড, এটা তো লিমিটেড নয়, কমে গেছে। সীমিত তো নয়, যেটা একটা সীমারেখা আছে যে ভারতবর্ষের টাইগার 4,000-এর বেশি থাকা চলবে না, এরকম তাই সেটাকে লিমিট করে দেওয়া হয়েছে, এমন তো গল্প নয়। এটা তো অভিপ্রেত নয়, এটা তো অনভিপ্রেত, আমরা কেউ চাইনি বাঘ থাকুক, বেশি সংখ্যায় থাকুক। রয়্যাল বেঙ্গল টাইগার আজ ভারতবর্ষের একটা ঐতিহ্য, সেটা তো এইরকম ভাবে হতে পারে না যেটা লিমিটেড হয়ে গেছে। তাহলে আমি ফার্স্ট কোয়েশ্চেন কাটবো, অ্যাবলিস্ট, মুছে গেছে। তুমি যদি অ্যাবলিস্ট এখানে আনসার করে দাও, তার মানেটা তুমি বোঝাতে চাইছো যে ওই 4,000ও নেই, সেটা কিন্তু টেক্সটে লেখা নেই। টেক্সটে কি লেখা আছে, প্যাসেজে কি লেখা আছে, 4,000 আছে। তুমি যদি অ্যাবলিস্ট করে দাও, তার মানে তুমি বোঝাতে চাইছো যে 4,000ও নেই, একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, মানে অ্যাবলিস্ট বাদ চলে গেল। এলিমিনেটেড মানেও বাদ দেওয়া। হ্যাজ এলিমিনেটেড ফ্রম মানে এখানে কিন্তু একটা ইয়ে বোঝাচ্ছে, একটা হাই থেকে লোতে আসছে, এরকম একটা সেন্স আছে। দেখো হাই থেকে মানে ডিক্রিজ, মানে এলিমিনেটেডও আসছে না এক্স্যাক্টলি। আমি সাপোজ হয়তো তুমি জানো না যে স্যার শ্রাঙ্ক মানে আমি জানি না, কিন্তু শ্রাঙ্ক হচ্ছে ডিক্রিজের সিনোনিম।
তাহলে হ্যাজ শ্রাঙ্ক ফ্রম 1 লাখ, মানে কমেছে কত থেকে, 1 লাখ থেকে 4,000। দেখে নাও, আমরা এর পরে যে বিষয়টি থাকবে, দ্য মেন থ্রেটস আর ড্যাশ অফ হ্যাবিটেট। প্রিভেনশন মানে বাধা দেওয়া, হ্যাবিটেট মানে বাসস্থান, এনক্রোচিং মানে জবরদখল করা, কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, শিফট হচ্ছে স্থান পরিবর্তন। মানে কিগুলো হচ্ছে গিয়ে যে হ্যাবিটেট। এটা দেখো এখানে কি বলেছে, হ্যাবিটেট বলেছে। এখানে তোমার একটা নাউন লাগবে, ঠিক আছে। আর ড্যাশ অফ হ্যাবিটেট, প্রিভেনশন মানে তো বাধা দেওয়া, এনক্রোচ মানে কি, পুরোটাকে গ্রাস করে নেওয়া, কন্ডিশন মানে অবস্থা, শিফট মানে হচ্ছে স্থানান্তর। প্রিভেনশন তো কোনোভাবেই আসছে না, মানে বাধা দেওয়া, হ্যাবিটেটকে বাধা দেওয়া মানে কি, আটকে দেওয়া, এটা তো নয়। কন্ডিশন অফ হ্যাবিটেট, মেন থ্রেটস, কন্ডিশন অফ হ্যাবিটেট তো থ্রেট হতে পারে, হতে পারে না, মানে কন্ডিশন মানে অবস্থা, এটা তো কখনোই থ্রেট হতে পারে না অবস্থাটা। হ্যাঁ, এখানে আর ব্যাড কন্ডিশন অফ যদি বলতো তাহলেও তখন ভাবা যেত, তাহলে এটা শুধুমাত্র একটা নিউট্রাল ওয়ার্ড আছে, সেখানে তো এটা বলা যাবে না। তাহলে আইদার এনক্রোচিং বা শিফট। এনক্রোচিং অফ হ্যাবিটেট এটা একটা ভার্ব, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমি বলতে পারি এটা স্যার, এটা অ্যাডজেক্টিভও রয়েছে এনক্রোচিং। এখানে আমি এটাকে যদি এর ক্ষেত্রে দেখি, প্রেজেন্ট পার্টিসিপেলের অর্থে দেখি, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভেরও সেন্স দিচ্ছে। তাহলে আমি এই জায়গাতে যেটা করব সেটা হচ্ছে শিফট। আমি করব শিফট অফ হ্যাবিটেট। এনক্রোচিংটাও আমি নিতে পারলাম না। এখানে শিফট কেন হচ্ছে, শিফট অফ হ্যাবিট মানে বাসস্থানের চেঞ্জ হয়ে যাচ্ছে, বাঘের বাসস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটা বড় থ্রেট। পোচিং মানে তো বললাম চোরাচালানকারী। অ্যান্ড ট্রেড ইন টাইগার পার্টস অফ ইস্টার্ন মেডিসিন। আর কি হচ্ছে, একটা ব্যবসা চলছে বাঘের যে শরীরের অংশগুলো নিয়ে ওষুধের জন্য। মোস্ট বেঙ্গল টাইগার্স লিভ ইন প্রোটেক্টেড এরিয়াজ অফ ইন্ডিয়া। বেশিরভাগ বাংলার টাইগার গুলো কোথায় থাকে, প্রোটেক্টেড এরিয়াতে থাকে, মানে যেটা হচ্ছে গিয়ে তোমার সুরক্ষিত এলাকা। এন্টি পোচিং টাস্ক ফোর্সেস হ্যাভ বিন ড্যাশ আপ, সেট আপ, ব্রট আপ, সোয়েপ্ট আপ আর ডিপ্লয়েড। সোয়েপ মানে হচ্ছে পুরো বিতাড়িত করে দেওয়া, বাদ দাও, সোয়েপ্ট আসবে না। এখানে সোয়েপ মানে হচ্ছে এন্টি, মানে ওই যারা জঙ্গলের বাঘ টাগ দেখাশোনা করে, এরকম ফরেস্টেরই একটা টিম গঠন করা হয়েছে, যেখানে যারা ওই চোরাচালানকারীদের বিরুদ্ধে কাজ করবে, যাতে বাঘকে ওইভাবে কেউ করে নিতে না পারে, এই বিষয়টা থাকবে। এবং সেই জায়গাতে আমি যেটা বলবো, সেই জায়গাতে না, এটা এই তোমার সোয়েপটা আসবে না। তাহলে ব্রট মানে আনা, কি এন্টি থেকে এটা কি কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসা হয়েছে, না, হবে না। তাহলে কি হবে, অ্যান্টি পোচিং টাস্ক ফোর্স হ্যাভ বিন সোয়েপ্ট আপ, ব্রট আপ হবে না। আর এমনিতেও ব্রিং আপ কথাটার মানে হচ্ছে লালন পালন করা, ব্রিং আপ মানে, ব্রট আপ মানে হচ্ছে মানে খাইয়ে পরিয়ে বড় করা, তো এটা তো কোনো প্রশ্নই আসছে। তাহলে আইদার সেট আপ আর ডিপ্লয়েড আপ। কি হবে, দেখো যখনই কোনো একটা ফোর্স হয় না, ফোর্সের সাথে দেখবে এই ফ্রেজটাই যায়, যেটা হচ্ছে ডিপ্লয়েড। আমি বলছি না, তুমি নিজেও প্রত্যেকেই শুনে থাকবে যে এখানে এতজনকে ডিপ্লয় করা হয়েছে, ডিপ্লয় মানে হচ্ছে কাজে লাগানো হয়েছে। তাহলে এখানে সেট আপ মানে এস্টাবলিশ নয়, এটা কোনো প্রতিষ্ঠান নয়, এটা তাহলে ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড আপ মানে কি করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে। and there is also a trade and there is also a trade, দেখো তারপরে বলেছে ড্যাশ অন টাইগার প্রোডাক্টস ইন মেনি কান্ট্রিজ অ্যাজ এ মেজার টু সেভ দ্য রেয়ার স্পিসিস। মানে এই যে বাঘের যে শরীরের বিভিন্ন অংশগুলো, সেই অংশগুলো নিয়ে যে ব্যবসাটা চলছে ইন মেনি কান্ট্রিজ অ্যাজ এ মেজার টু সেভ দিস রেয়ার স্পিসিস। এই যে বিপন্ন প্রজাতিটাকে বাঁচানোর একটা মানে একটা পথ হিসাবে এটা করা হয়েছে। কি করা হয়েছে, টাইগার প্রোডাক্টস এর উপরে কি করা হয়েছে, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, ব্যান আর লিঙ্ক। একটু ভালো করে ভাবো ভাই, স্যার অনেক বড় বড় কথা বলছে, অনেক বাড়তি কথা বলছে, সেটা গল্প হচ্ছে কি,
সেটা গল্প হচ্ছে কি না, নয়, সেটা নয়। তাহলে সেটা কিসের গল্প? সেটার গল্প হচ্ছে যে আমাকে এই বিষয়টা মানে এই বিষয়টা দেখে নিতে হচ্ছে, যেখানে এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, ব্যান আর লিঙ্ক, এই যে টাইগারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যাতে কি করা হয়, কি হিসাবে এটা করা হচ্ছে, যাতে বাঘটাকে বাঁচিয়ে রাখা যায়, বাঘটা যেন মরে না যায়। এগ্রিমেন্ট করা হচ্ছে যে টাইগার প্রোডাক্ট আরো প্রচুর আসুক, তাতে কি হবে, বাঘটা বেঁচে থাকবে। কন্ট্রাক্ট, এখানে একটা কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। লিঙ্ক না ব্যান, অবশ্যই এটা মানে একদম নির্দ্বিধায় তুমি সবগুলোকে কেটে দাও, সবগুলোকে কেটে দাও, ব্যানটা কারেক্ট হবে। মানে ব্যান করা হয়েছে, নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, না এটা কেউ পারবে না। তাহলে আমি এখানে কি পেলাম একবার দেখে নিই। The number of Bengal tigers left in the world has shrunk from 1 lakh to 4,000 over the last century. The main threats are shift of habitat, poaching, and the trade in tiger parts for Eastern medicine. Most Bengal tigers live in protected areas of India. Anti-poaching task forces have been deployed off, and there is also a trade ban on tiger products in many countries as a measure to save this rare series. কোনোভাবেই টাইগার পার্টস বা টাইগার শরীরের অংশ, বাঘের শরীরের অংশকে ব্যবহার করা যাবে না, এটা নিয়ে এটা বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এই বিষয়টা দেখে নিতে পারলাম। আবার বলছি, ক্লাসটা কি বোরিং লাগছে? স্যার এত ধৈর্য রাখা যাচ্ছে না, এ অসম্ভব স্যার, এ ভয়ঙ্কর চাপের ব্যাপার, আপনি যে চাপ দিচ্ছেন এই চাপ রাখা যাচ্ছে না স্যার, এ তো বড্ড সমস্যা, কিছু করার নেই। আমি প্রথমেই সেই পেলের বিখ্যাত কথা, পারসিভারেন্স, হার্ডওয়ার্ক, অধ্যাবসায়, কঠোর পরিশ্রম, দুটো লাগবে, না হলে হবে না। তুমি সাকসেস পাবে, ইউ উইল বি দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট, ইউ উইল বি গিভেন আ জব। হোয়াই কেন? কারণ ইউ হ্যাভ দ্যাট ডেডিকেশন, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, সো ইউ হ্যাভ টু প্রুভ ইট বাই হোয়াট। এটা সময় দিতে হবে। আমার যে জিনিসটা ভালো লাগবে না আমি সেটা থেকে সরে এলাম, এটা কখনোই সঠিক রাস্তা হতে পারে না। আমরা চলে আসছি আমাদের 3 নাম্বার ইয়েতে। একটু চলো তো, এটা এটা খুব সহজ, একটু ভেবে নাও তো, একটু ভেবে নাও, আমি একটু তোমাদেরকে টাইম দিচ্ছি, একটু ভেবে নাও কি হবে। এবার পড়ো, স্যার বলছে একবার পড়তে, পড়ো একবার, ভেবে দেখো কি হচ্ছে। আমি এক্ষুনি এটা আবার আলোচনা করছি। এটাকে আমাদেরকে দেখে নিতে হবে কি লেখা আছে, এটা আগে দেখবো। আগে দেখবো কি এটা ক্ষেত্রে কি লেখা আছে। দেখো, আমরা কোনো জিনিসটা চাপিয়ে দিচ্ছি না, তোমাদেরকে সামনে নিয়েই পুরো গল্প হচ্ছে, যেখানে আমরা কোনো জিনিসটাকেই চাপিয়ে দিচ্ছি না যে এটা তোমাকে করতেই হবে, এটা না করলে বিশাল বিপদ হয়ে যাবে, না এমন কোনো গল্প হচ্ছে না। তুমি নিজে সিদ্ধান্ত নিচ্ছ যে কি হবে। আমি একবার পড়বো, এটা আমাকে একবার পড়ে দেখে নিতে হবে। সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড, সাফল্য শুরু হয় মনের মধ্যে। আজকেই দেখবে পশ্চিমবঙ্গে একটি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমাদের প্রচুর স্টুডেন্ট, মানে প্রচুর স্টুডেন্ট সেখানে কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছে। আমি তার মানে বলছি না যে আমার সবাই সাফল্য, অনেকে পারেনি, কিন্তু ভেঙে পড়ার কোনো জায়গা নেই। তুমি পারলে কংগ্রাচুলেশন, বাট তুমি পারলে না তার মানে তোমার হেরে যাওয়া নয়, লাইফটা কিন্তু অনেক বড়। তুমি যদি ভেবে নাও যে এটাই আমি আর হয়তো কোনোদিনই পারবো না, কে বলতে পারে যে এটা তোমার কাছে একটা টেস্ট ছিল, এর পরেরটাতে তুমিও সাকসেসফুল হবে। এটা তাহলে সাকসেসটা সবার আগে নিজের মস্তিষ্ক থেকে শুরু হয়, নিজের মাথায় টোটাল বিষয়টা শুরু হয়। সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড, দিস ইজ এ ওয়ান্ডারফুল কোট to explain the power of having dash in yourself. Since want success, they all try their best. Sometimes they will failure, but that's what life is. Ups and downs are a part of it. All you need is to take that failure in your dash, learn from it, and never forget it.
It does not matter how or where you come from. Success happens to those who dash hands with difficulties. আমি সাকসেস নেব, আমি মোটামুটি একটা আইডিয়া এখানে করার চেষ্টা করবো। আবার বলছি, সময় লাগবে। ভেবো না যে আমি এলাম, দেখলাম, জয় করলাম, হয়ে গেল। না, হবে না, সময় লাগবে। সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড। সাফল্য শুরু হয় নিজের মনের মধ্যে। দিস ইজ এ ওয়ান্ডারফুল কোট টু এক্সপ্লেন দ্য পাওয়ার অফ হ্যাভিং ড্যাশ ইন ইয়োরসেলফ। এটা একটা বিশাল ভালো একটা লাইন, যেটা তোমার নিজের মধ্যে কি রয়েছে, এটা শক্তিটা কি সেটা প্রমাণ করে। সিন্স ড্যাশ ওয়ান সাকসেস, যেহেতু সাকসেস কে চায়, দে অল ট্রাই দেয়ার বেস্ট, প্রত্যেকে তাদের সেরাটা দিতে চায়। সামটাইমস দে উইল ফেলিওর, তারা দে উইল মানে একটা ব্ল্যাঙ্ক আছে, ফেলিওর, তারা মাঝে মধ্যে ফেল হয়। বাট দ্যাটস হোয়াট লাইফ ইজ, এবং এটাই জীবন। আপস অ্যান্ড ডাউনস আর এ পার্ট অফ ইট। ওঠা নামা এটা জীবনেরই অঙ্গ। অল ইউ নিড ইজ টু টেক দ্যাট ফেলিওর ইন ইউর ড্যাশ, লার্ন ফ্রম ইট অ্যান্ড নেভার ফরগেট। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে শিখতে হবে, এবং সেটা ভুলে যাওয়া চলবে না। ইট ডাজ নট ম্যাটার হাউ অর হোয়ার ইউ কাম ফ্রম। এটা কোনো বিষয় নয় যে তুমি কোথা থেকে আর কিভাবে আসছো। সাকসেস হ্যাপেন্স টু দোজ হু হ্যান্ডস উইথ ডিফিকাল্টিজ। সাকসেস তাদের ক্ষেত্রেই হয় যারা সমস্যার সাথে হাত মেলায়। সমস্যার সাথে যারা হাত মেলায় তারাই সাকসেসটা অ্যাকচুয়ালি পায়। মোটামুটি ভাবে আমার একটা গল্প আমি পেলাম। এরপরে আমি আস্তে আস্তে এগোবো এটার আনসার করতে। এটা আমি আস্তে আস্তে আনসার করতে চাইবো। কি বলেছে? সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড। দিস ইজ এ ওয়ান্ডারফুল কোট টু এক্সপ্লেন। সাকসেস যে মানুষের মস্তিষ্কের মধ্যে শুরু হয়, এটা একটা দারুণ কোট টু এক্সপ্লেন, এটা মানে বোঝানোর জন্য। দ্য পাওয়ার অফ হ্যাভিং ড্যাশ ইন ইয়োরসেলফ, পাওয়ার অফ ডিসকার ফেথ ডাউট এন্ড ডিসকার। একটু আগে আমি বললাম না যে তুমি এই পুরো প্যাসেজটা পুরো একটা টোনকে বোঝার চেষ্টা করো, কি টোনে লেখা আছে, কি পজিটিভ না নেগেটিভ। এখানে কোনো খারাপ গল্প লেখা আছে না, এখানে একটা আত্মবিশ্বাসের গল্প লেখা আছে। এখানে পজিটিভ ওয়ার্ড আসবে, তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড কি আছে? এখানে ডিসকার্ড আছে, মানে অগ্রাহ্য করা। ফেথ একটা পজিটিভ, ডাউট মানে একটা সন্দেহ, ডিসগাস্ট মানে ঘৃণা। হ্যাঁ, রাইট আনসার ফেথ। দেখো এরপরে পড়ো, সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড। মস্তিষ্কে, মানুষের মস্তিষ্কে সাকসেস শুরু হয়। দিস ইজ এ ওয়ান্ডারফুল কোট টু এক্সপ্লেন দ্য পাওয়ার অফ হ্যাভিং ফেইথ ইন ইয়োরসেলফ। তোমার নিজের মধ্যে বিশ্বাস। ফেথ মানে কি? বিশ্বাস। সিন্স ড্যাশ ওয়ান্স, আমরা পরের ইয়েতে চলে আসবো। সিন্স ড্যাশ ওয়ান সাকসেস, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, তুমি বলো তো, যেহেতু, এখানে সিন্স মানে যেহেতু। ড্যাশ ওয়ান্স হচ্ছে যেহেতু কে চায় সাকসেস? এভরিওয়ান চায়, এনিওয়ান চায়, সামওয়ান চাই। দেখো, প্রথমেই হচ্ছে অবশ্যই সবাই চাইবে, তাহলে এখানে সামওয়ানকে বাদ দাও। এনিওয়ান, যে কেউ, সবাই বলে। এখানে আমরা যে কেউ সাকসেস চাই এটা আমরা বলি না, সবাই সাকসেস চাই। আমরা যখন বলি এভরিওয়ান উইল কাম, সবাই আসবে, যে কেউ আসবে আমরা বলি না। এভরিওয়ান উইল ডাই, প্রত্যেকে মরবে। আমরা কখনোই বলি না এনিওয়ান উইল ডাই, যে কেউ মরবে, এরকম ব্যাপারটা নয়, সবাই। তাহলে এখানে দেখো এনিওয়ান শব্দটাও ঠিকঠাক লাগছে না। আর সিন্স ইচ ওয়ান সাকসেস, এটা তো শুনতেও ভালো। ইচ মানে প্রত্যেকে, এক একজন, এটা সবার গল্প। এখানে যে এক একজন ইন্ডিভিজুয়ালকে ফোকাস করতে হবে তার কোনো মানে নেই। তাহলে এখানে আমি পেয়ে গেলাম এভরিওয়ান। এভরিওয়ান ওয়ান্টস হচ্ছে গিয়ে সাকসেস, দে অল ট্রাই দেয়ার বেস্ট, তারা প্রত্যেকে তাদের সেরাটা দিতে চাইবে। অ্যান্ড সামটাইমস দে উইল ফেলিওর, দে উইল ফেলিওর, ফেলিওরের আগে কি আছে? সামটাইমস দে উইল ড্যাশ ফেলিওর, মাঝে মাঝে তারা কি করবে? ফেলিওরের সাথে কি করবে? ক্ল্যাশ করবে, মানে ঝামেলা করবে, অপোজ, বিরোধিতা করবে। সি মানে দেখবে, এনকাউন্টার মানে মুখোমুখি হবে একদম। দেখো, ফেলিওর দেখা, এটা তো কিভাবে হবে? দেখা যাবে না। অপোজ, এখানে তো অপোজের গল্প নেই, এটা তো তুমি অপোজ করার কোনো জায়গা নেই। ফেলিওর তো ভাই আসবেই, তাহলে এটা অপোজেরও কোনো জায়গা নেই। ক্ল্যাশ মানে ঝামেলা, না, সেটারও জায়গা নেই। তাহলে এনকাউন্টার, এনকাউন্টার, এখন এনকাউন্টার ওয়ার্ডটা খুব ফেমাস হয়ে গেছে। এমনিতে এনকাউন্টার মানে গুলি করে মেরে দেওয়া নয়। এনকাউন্টার মানে হচ্ছে ফেস টু ফেস হওয়া, মুখোমুখি হওয়া। এনকাউন্টার মানে তারা প্রত্যেকে কি করে, কোনো না কোনো সময় তাদেরকে কিন্তু ফেলিওরের সাথে, ব্যর্থতার সাথে মিট করতেই হবে। বাট দ্যাটস হোয়াট লাইফ ইজ। হ্যাঁ, এটাই জীবন, এটাই জীবন। আপস অ্যান্ড ডাউনস আর এ পার্ট অফ ইট। ওঠা নামা এটা জীবনের অঙ্গ। অল ইউর নিড ইজ টু টেক দ্যাট ফেলিওর ইন ইউর ড্যাশ, লার্ন। দেখো, এটাও একটা দারুণ জায়গা। কি লার্ন করতে হবে তোমাকে, কি লার্ন করতে হবে, এই বিষয়টা বুঝতে হবে। ইউর অল ইউ নিড ইজ টু টেক দ্যাট ফেলিওর ইন ইউর উইং লার্ন, স্ট্রাইড লার্ন, ওয়াক লার্ন, রান লার্ন।
এখানে একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা, কি করতে হবে? স্ট্রাইড। দেখো উইং মানে তো ডানা আসছে না, ওয়াক মানে হাঁটা, রান মানে ছোটা, একটাও আসছে না। লার্ন ফ্রম ইট, নেভার ফরগেট, এটা ভুলে যাওয়া চলবে না। ইট ডাজ নট ম্যাটার হাউ অর হোয়ের ইউ কাম ফ্রম, এটা কোনো ব্যাপারই নয় তুমি কোথা থেকে আসছো বা কিভাবে আসছো। সাকসেস হ্যাপেন্স টু দোজ, সাফল্য তাদের কাছেই আসে যারা হু ড্যাশ হ্যান্ডস উইথ ডিফিকাল্টি, যারা কি করে, হাতের সাথে কি শব্দটা আছে, অ্যাভয়েড হ্যান্ড। ডিফিকাল্টিকে তুমি যদি অ্যাভয়েড করো তুমি কোনোদিনই সাকসেস পাবে না ভাই, সমস্যাকে মুখোমুখি হতে হবে। মুভ হ্যান্ড, হাত চালাও, না হবে না। সি হ্যান্ড, হাতকে দেখো, আসবে না। আরে ভাই হ্যান্ডশেক, এটা বলারই কোনো জায়গা নেই, হ্যান্ডশেক। যারা হাতের মানে করমর্দন করছে তারাই, মানে ঝামেলার সাথে, প্রবলেমের সাথে যারা মুখোমুখি হচ্ছে তারাই সাকসেসটা কিন্তু পাচ্ছে। তাহলে দেখে নাও আমরা এখানে কি পড়লাম একবার দেখে নিই। সাকসেস বিগিনস ইন মাইন্ড, দিস ইজ দ্য ওয়ান্ডারফুল কোট টু এক্সপ্লেন দ্য পাওয়ার অফ হ্যাভিং ফেথ ইন ইয়োরসেলফ। তোমার নিজের মধ্যে কি আত্মবিশ্বাস আছে সেটার শক্তিটা প্রমাণ করে এই লাইনটা, যে সাফল্য শুরু হয় মস্তিষ্কে। সিন্স এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, যেহেতু সবাই সাকসেস চায়, দে অল ট্রাই দেয়ার বেস্ট, প্রত্যেকে তাদের বেস্টটা চেষ্টা করে। সামটাইমস দে উইল এনকাউন্টার ফেলিওর, মাঝে মাঝে তারা কি করে, ফেলিওর এনকাউন্টার করে, মুখোমুখি হয়। বাট দ্যাটস হোয়াট লাইফ ইজ, কিন্তু এটাই জীবন। আপস এন্ড ডাউনস আর এ পার্ট অফ ইট, ওঠা নামা এটা জীবনের অঙ্গ। অল ইউ নিড ইজ টু টেক দ্য ফেলিওর ইন ইউর স্ট্রাইড লার্ন। তোমার এই যে পরিশ্রম, এইটার থেকে তোমাকে শিখতে হবে, ফ্রম ইট, নেভার ফরগেট ইট, ভুলে যাওয়া চলবে না। ইট ডাজ নট ম্যাটার হাউ অর হোয়ের ইউ কাম ফ্রম, কোথা থেকে তুমি আসছো এটা বিষয় নয়। সাকসেস হ্যাপেন্স টু দোজ হু শেক হ্যান্ডস উইথ ডিফিকাল্টি, তারাই যারা জীবনটাকে মানে হাতটা মেলাতে পারে ডিফিকাল্টির সাথে। চলে আসি নেক্সট। খুব ভালো, আবার একটা ক্লোজ টেস্ট। আবার বলছি বোরিং লাগছে, আমার মনে হচ্ছে তোমাদের বোরিং লাগছে, কিন্তু বোরিং লাগলে কিচ্ছু করার নেই। তোমার কামিং এসএসসির এক্সামটা তুমি কোনোভাবেই এই ক্লোজ টেস্টকে এসকেপ করতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট অলসো, দেন অলসো ক্লোজ টেস্ট উইল বি দেয়ার ইন ইউর কোয়েশ্চেন পেপার। সো ভাই যেখানে কোনো উপায় নেই সেখানে তো তোমাকে ওই কাজ করতেই হবে, হয় না? যেটায় কোনো কিওর নেই, যেটার কোনো ওষুধ নেই, সেটা তোমাকে সইতে হবে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। ক্লোজ টেস্ট হচ্ছে সেরকম একটা জিনিস। যদি ক্লোজ টেস্টটা তোমার জটিল লাগে, আমাকে অনেকেই আমার ইয়েতে বলেছে, কমেন্টে বলেছে যে স্যার এটা একটু চাপের জায়গা, এভাবে ভাবো। আমি কেন এতগুলো করাচ্ছি, কেন এগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে একটা প্র্যাকটিসের দিকে নিয়ে যাচ্ছি, যে হ্যাঁ সামনে তোমার পরীক্ষা, আমি জানি সামনে পরীক্ষা, সেখানেও কিন্তু এগুলো যদি সাথে সাথে প্র্যাকটিসটা করো তোমার অনেকটাই কাজে লেগে যাবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্কাউট মিন? স্কাউট মানে কি আমিও জানি না। হোয়াট ইজ স্কাউট আমি জানি না। ডিউরিং এ ওয়ার এ সোলজার ইজ চোজেন টু গো টু ড্যাশ অফ এন আর্মি ইন অর্ডার টু ড্যাশ আউট where the enemy is. He then dash back to the commander all that he has gathered about the such a soldier is known as scout. Scout মানে কি? স্কাউট হচ্ছে গিয়ে সেই সোলজারটা যে যুদ্ধের সময় কোনো একটা ওই মানে ও এইটাকে খুঁজে বার করে কোথায় শত্রুরা লুকিয়ে রয়েছে, এবং সেখানে সে যায়, গিয়ে পরে শত্রুদের সম্পর্কে ইনফরমেশন তার যে হেড আছে সে কমান্ডারকে দেয়। একেই বলা হয় স্কাউট। দেখো আমি পড়িনি, আমি এখনো জানি না কি অপশন আনসার হবে, আমরা কেউ জানি না, কিন্তু পড়ে একটা আউটওয়ার্ড মিনিং পেলাম, যেখানে একটা সোলজারের গল্প। হ্যাঁ সত্যি কথা, যারা সোলজার, আমাদের অনেক স্টুডেন্ট যারা বিভিন্নভাবে বিয়েতে যারা ফোর্স লাইনে থাকে, সে তুমি পুলিশেই বলো, আর্মি বলো, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, যে এসএসসির যে ইয়েগুলো স্টাফ সিলেকশনের মধ্যে যারা যায়, জিডির মধ্য দিয়ে যায়, তো তারা প্রত্যেককে, তাদেরকে স্যালিউট আমাদের, কারণ আমরা বাড়িতে বসে সুন্দরভাবে থাকতে পারছি, কারণ তারা অতন্দ্র প্রহরাতে রয়েছে বলে। আমি প্রত্যেকটা এই প্রফেশনের প্রত্যেকজনকে আমি আমার মানে হৃদয় থেকে স্যালুট জানাই। যে আজকে দেখো, আজকে একজন টিচার পড়াচ্ছেন, ঠিক আছে, একজন ডাক্তারবাবু চিকিৎসা করছেন, সবগুলোই নেসেসারি, কিন্তু সেই প্রোটেকশনটা, সেই সিকিউরিটি, সেফটিটা যারা দেন তারাই আমাদের ফোর্সের মানুষরা। তাই তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভরসা, তাদের প্রতি আমাদের ভালোবাসা সব দিন অটুট থাকবে, কারণ তাদের জন্যই আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, কারণ তাদের চোখের পাতা কখনো এক হয় না। তাহলে সেটাকে ডেডিকেট করে আমাদের আজকের যে ক্লোজ টেস্ট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্কাউট মিন? During a war, a soldier is chosen to go dash of an army. Go behind, before, ahead, after. কি হয়? একটা যুদ্ধের সময় একজন সোলজারকে চুজ করা হয়, মানে চুজ করা হয় টু গো ড্যাশ অফ এন আর্মি। আর্মি মানে তার দলেরই, সে যে সেনা দলটাতে আছে সেই সৈন্য দলের
বিহাইন্ড পিছনে যেতে, বিফোর আগে, এহেড সামনে, আফটার মানে পরে। তো বলে স্যার আগে, তাহলে দেখো বিফোরটা টাইমের ক্ষেত্রে বোঝায়, পজিশনের হলে কিন্তু তোমাকে অ্যাহেড করতে হবে, বিহাইন্ড তো হবে না, কারণ যে তোমার যে একটা এত বড় কাজে যাচ্ছে সে নিশ্চয়ই সৈন্যদলের পিছনে থাকবে না। বিফোর তো আমি বললাম যে টাইম স্প্যানের ক্ষেত্রে বিফোরটা বেশি হয়, আফটার মানে পরেও আসছে না, তাহলে অ্যাহেড আমরা বুঝে গেলাম যে সামনে, অ্যাহেড সামনে। তাহলে কি হলো, ডিউরিং এ ওয়ার এ সোলজার ইজ চুজেন টু গো অ্যাহেড অফ এন আর্মি ইন অর্ডার টু ড্যাশ আউট হোয়েট দ্য, ইন অর্ডার টু কল, ব্রিং, ক্যারিয়ার, ফাইন্ড, খুঁজে বের করা। কল আউট মানে চিৎকার, বাদ দাও, তাহলে বাদ দিচ্ছ, নিজে বলো যে হ্যাঁ স্যার বাদ, চিৎকার করে বলে যে কোথায় শত্রু আছে। ব্রিং আউট মানে আনা, আনা, এটাকে নিয়ে আসবে না। ক্যারি আউট, ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট, না সেটাও আসছে না, তাহলে এটা কি হচ্ছে, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা। আমি আবার বলছি, ক্লোজ টেস্ট তখনই সহজ হবে যদি অপশন গুলোকে ভালো করে একবার পড়ে নেয়। তাহলে পদ্ধতি কি, স্যার এতগুলো ক্লোজ টেস্ট কেন করাচ্ছে, সাজেশন দিচ্ছে না স্যার, স্যার একবারও বলছে না তোমার এক্সামে আমার এই 3 নম্বরের ক্লোজ টেস্টটা চলে আসবে, না এমন বলছে না। স্যার বলছে যে তুমি যখন ক্লোজ টেস্টটা করবে তখন এই পদ্ধতিটা ভাবো, প্রথমে একবার পড়ে নাও, তারপরে অপশন গুলোকে একটা বোঝা কি সেন্সে লিখেছে এইটা বোঝার চেষ্টা করো, তারপরে অপশন বাদ দিতে শুরু করো, বাদ দাও, বাদ দিয়ে দাও, কমপ্লিট দুটো বাদ দিয়ে দাও, দুটোর মধ্যে কনফিউশন হোক, তারপরে একটাকে ভেবে করো, 100% তুমি সাকসেস পাবে। তাহলে কি হয়ে গেল, ডিউরিং এ ওয়ার, একটা যুদ্ধের সময়, এ সোলজার ইজ চুজেন টু গো অ্যাহেড অফ এন আর্মি ইন অর্ডার টু ফাইন্ড আউট হোয়ার দ্য এনিমি ইজ। যুদ্ধের সময় একজন সৈনিককে চুজ করা হয় যে কি করে, সামনে যায় একটা আর্মির, যাতে সে খুঁজে পায় কোথায় শত্রু আছে। হি দেন ড্যাশ ব্যাক টু দ্য কমান্ডার, সেন্ডস ব্যাক, টেলস ব্যাক, ক্যারিজ ব্যাক, রিপোর্টস ব্যাক। সে তারপর কমান্ডারকে কি দেয়, সেন্ড ব্যাক, পাঠিয়ে দেয়, কি পাঠিয়ে দেয়, কোনো গল্পই নেই। তাহলে সেন্ড ব্যাক মানে কি, সেন্ড ব্যাক মানে হচ্ছে পুনরায় পাঠিয়ে দেওয়া, আগের জায়গায় পাঠিয়ে দেওয়া হবে না। টেল ব্যাক বলে দেয়, টেল ব্যাক পুনরায় বলে দেয়, কি বলার গল্পই নেই। ক্যারিজ ব্যাক বয়ে নিয়ে আস, না। রিপোর্টস ব্যাক বলা হয় না, রিপোর্ট দেবে, এটা 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 যে কোনো থানা, কোনো পুলিশ, এই শব্দটা কি, রিপোর্ট, সিবিআই, সিআইডি, ইডি, ওখান থেকে কি রিপোর্ট আসছে, না এই ইনফরমেশন, এখানে রিপোর্ট কথাটা মানে ইনফরমেশন, তথ্য। সেই রিপোর্ট ব্যাক টু কমান্ডার, কি রিপোর্ট জানায়, কি জানায়, অল দ্য ড্যাশ হি হ্যাজ গ্যাদার, অল দ্য ইনফরমেশন, নিউজ, মেসেজেস, কমিউনিকেশন, অবশ্যই ইনফরমেশন, এটা তো বলার কোনো জায়গায় নেই, কারণ সে তো আর সাংবাদিক নয়, সে তো আর্মি, সে নিউজ হবে না, সে তথ্য পাবে, সেই তথ্য অনুযায়ী বরং খবর তৈরি হবে, হয় না? সেই মিঠুন চক্রবর্তীর সিনেমা, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি না, এখানে নিউজের গল্প আসছে না, কারণ এখানে কোনো প্রোপাগান্ডার গল্প নেই, তাহলে নিউজ নয়। মেসেজ, অল দ্য মেসেজেস, দেখো মেসেজ তো এনিমি দেবে না, এনিমি কি তোমাকে মেসেজ দেবে, তোমাকে মেসেজটা নিয়ে নিতে হবে, আর তুমি যখন সেই মেসেজটা নেবে তখন সেটা ইনফরমেশন হয়ে যাবে, মেসেজও আসবে না। আর এনিমির সাথে কি কমিউনিকেশন হবে, তাহলে এটাও আসবে না, ইনফরমেশন হবে। অ্যাবাউট দ্য কমান্ডার, অল দ্য ইনফরমেশন হি গ্যাদার অ্যাবাউট দ্য কমান্ডার্স, আর্মি, সোলজার্স, এনিমি, সে কি করেছে, সে কার ব্যাপারে তথ্যগুলো জোগাড় করেছে, নিশ্চয়ই কমান্ডারের ব্যাপারে। আরে ভাই, ও তো কমান্ডারকে জানাচ্ছে, আর্মির ব্যাপারে নয়, সোলজারের ব্যাপারে নয়, ও তো শত্রুর ব্যাপারে কি তথ্য জোগাড় করছে সেটা। দেখো এটা ভাই সহজ, আমি বলতে পারি এটা একদম, যে কিছু জানে না সেও এটার সবগুলো করে আসতে পারবে, এটা কনফার্ম, কারণ এটা সহজ। তাহলে কি হলো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্কাউট মিন, স্কাউট মানে আমরা জানতে পারলাম, ডিউরিং এ ওয়ার সোলজার ইজ চুজেন টু গো ahead of an army in order to find out where the enemy is. He then reports back to the commander all the information he has gathered about the enemy. Such a soldier is known as scout. যুদ্ধ চলাকালীন একজন সৈনিক যে সামনে যায়, খুঁজে বার করে শত্রুরা কোথায় আছে, এবং তারপর সে রিপোর্ট করে, কাকে রিপোর্ট করে, রিপোর্ট করে হচ্ছে গিয়ে তার ইয়েকে, যে কোথায়, আবার বলছি, কোথায় তার ইয়েটা হচ্ছে, কোথায় তার মানে তার শত্রুদের সম্পর্কে সে পুরো তথ্যটা জানায়, এবং শত্রুদের জানানোর ফলে কি হয়, তারা আবার পরবর্তীকালে কোনো হয়তো তাদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে। তাহলে এই বিষয়টা আমরা দেখে নিতে পারলাম। আমরা এরপরে যে ইয়েটার দিকে যাব, দেখো তাহলে ক্লোজ টেস্ট আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাচ্ছি। আমার খুব মানে ক্লাসটা করাতে করাতে মনে হচ্ছে তোমাদের কি খুব খারাপ লাগছে, তোমরা কি এনজয় করতে পারছো না, কারণ এখানে খুব বেশি মজার বা বিশাল কিছু এনজয়মেন্টের জায়গা নেই, যেটা নর্মাল আমাদের ক্লাসে থাকে, সেই জায়গাটা নেই। চলো এরপরে আমরা আবার একটা নতুন হচ্ছে গিয়ে ক্লোজ টেস্টের দিকে এগোচ্ছি। দেখো, wild monkeys are a problem for farmers in many areas in Japan. Wild monkey, বন্য বানর,
একটা বড় সমস্যা চাষিদের পক্ষে জাপানে। অফেন কাম আউট অফ দ্য উডস টু ড্যাশ দ্য টেস্টি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অন ফার্ম। তারা মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং তারপরে এই যে সুস্বাদু ফল টল সবজি টবজি সব খেয়ে দেয়। ড্যাশ ইয়ার দে কজ হেভি ড্যামেজ টু ক্রপস। প্রত্যেক বছরই তারা কিন্তু খুব খারাপ একটা ইয়ে করে, মানে প্রচুর ক্ষতি করে। দ্য ফার্মার্স আর ফাইটিং ব্যাক। ফার্মাররাও চেষ্টা করে, লড়াই করে। ইন 2005 এ স্মল ভিলেজ ইন নাগানো প্রোগ্রাম, এটা প্রোগ্রাম হয়ে গেছে, টু প্রোটেক্ট ক্রপস উইথ দ্য হেল্প অফ ডগস। দে আর নোন অ্যাজ মাঙ্কি ডগস অ্যান্ড দে আর ট্রেন টু স্কেয়ার মাঙ্কিজ অ্যাওয়ে। এটা দেখবে আমাদের এই দিকে, আমরা যেখানে থাকি পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহল এরিয়াতে বিভিন্ন জায়গাতে একটা হাতির তাণ্ডব দেখা যায়, এলিফেন্টস। দোষ কারোরই নেই, কারণ তাদের জায়গা, তাদের হ্যাবিটেশন। ওই যে একটু আগে পড়াচ্ছিলাম, সেই বাঘের শিফট অফ হ্যাবিটেট কমে আসছে। মানুষ কি করছে, গাছপালাকে কেটে দিচ্ছে, জঙ্গল কেটে সেখানে নগরায়ন তৈরি হচ্ছে। আমাদের বাড়ির জায়গা বাড়ছে কিন্তু কমে যাচ্ছে ওই বন্য প্রাণীগুলোর। তাদের তো আর বাড়ি নেই, তাদের তো অট্টালিকা নেই, তাদের তো ফ্ল্যাট নেই, সেই তাদেরকে থাকতে হয় জঙ্গলেই। তাদের জায়গাটা বড্ড কমে যাচ্ছে, তারা বাধ্য হয়ে আসছে মানুষের কাছে লোকালয়ে একটু খাবারের সন্ধানে। সে তো জানে না যে তুমি কে, তোমার কি, সেসব তো সে জানে না, তথ্য নেই তার কাছে। সে শুধু খাবারের জন্য আসছে, তার জায়গা নেই, তার বাড়িটা আমরা দখল করে নিয়েছি। কিন্তু এখানে আমরা একটা ওয়াইল্ড মাঙ্কির সমস্যা পড়ছি, যেখানে বন্য মাঙ্কিদের গল্প আমাদের হয়েছে। দেখো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে, wild monkeys are a problem for farmers in many areas in Japan. বন্য বানরের উৎপাত এটা সত্যিই বড় একটা সমস্যা জাপানের ক্ষেত্রে। অফেন কাম আউট অফ দ্য উডস, কে? অবশ্যই ইট হবে না, কেন মাঙ্কিজ বলেছে প্লুরাল। দোজ মানে তো উহারা, মানে একটা পাস্ট সেন্স বা অন্য সময়, দেম তো আসবে না। তাহলে এখানে রাইট আনসার কি হচ্ছে? রাইট আনসার হচ্ছে দে। ইট আসছে না, কেন ইট আসছে না? কেন এটা প্লুরাল। দোজ মানে ওগুলো, কেন? প্রথমে তো এইগুলো, এরা বা তারা, এটা তো বলতে হবে। দোজ কেন হবে? আর দেম তো অবজেক্ট হয়ে গেছে, এখানে তো সাবজেক্ট লাগবে। দেখে নাও, দেখে নাও আমি কি বলতে চাইছি বা কে বিষয়টা রাখছি। তাহলে কি হয়? দে অফেন কাম আউট অফ দ্য উডস, তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে। উডস মানে হচ্ছে ছোট জঙ্গল এই টাইপের। টু ড্যাশ দ্য টেস্টি ভেজিটেবল, তারা টেস্টি ভেজিটেবল কি করবে? গেট, কাট, ইট না ওয়েস্ট। নষ্ট অবশ্যই, সেই প্রশ্ন আসছে না। কাট কেটে কেটে হয়তো টুকরো টুকরো করে বাজারে বিক্রি করবে না, সেরকম। গেট মানে পাওয়া, কত নিতে পারি। ওরা মানুষ নয় যে কতটা জিনিস যার যত আছে সেই বেশি চায়, হয় না? রাজার হস্ত করে সমস্ত কাঙালের গরিবের দঞ্জলি। না, সেরকমের গল্প নেই, না গেট নেই, গেট নয়। তারা পাওয়ার গল্প করে না, তারা কাটার গল্প করে না, তারা ওয়েস্টারের গল্প, তারা শুধু খেতে চায়। এই বন্য অ্যানিমেলের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এটাই, ওরা এটাই সন্তুষ্ট, যেটা হচ্ছে শুধু খাবার, খেতে পেলেই সুখী, আর কিছু। একটা দেখবে তোমার বাড়ির পাশে যে কুকুরটা ঘুরছে, তোমার বাড়ির পাশে যে ছাগলটা আছে, গরুটা আছে, এদের কিচ্ছু চাই না, এরা শুধু চায় একটু খেতে যেন পাই, এদের ডিমান্ড সেটা। এই জন্য ওদের দেখবে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই। আমাদের কিন্তু যন্ত্রণা আছে, কেন? আমাদের খাওয়াটাকে আমরা কেউ ভাবি না, আমরা কতটা ওই যে গেট করতে পারছি, কতটা ওয়েস্ট করতে পারছি, এই নিয়ে আমাদের গল্প থাকে। তাহলে বিষয় বোঝো। তাহলে কি করছে? দে অফেন কাম আউট অফ দ্য উড টু ইট দ্য টেস্টি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অন ফার্মস। অল ইয়ার, হোল ইয়ার, দিস ইয়ার, এভরি ইয়ার, দে কজ হেভি ড্যামেজ। প্রত্যেক বছর। এখানে দেখো অল ইয়ার মানে সব বছর এরকম, প্রত্যেকটি বছর। তাহলে অল আসবে না, পুরো বছর আসবে না। দিস এই বছরটাই করছে, আগের বছর ছিল না, সেরকম কিন্তু গল্প নয়। কারণ এটা বলেছে যে এটা কিন্তু একটা চিরাচরিত প্রবলেম, তাহলে এটা এভরি ইয়ার হবে, মানে প্রত্যেক বছর। এভরি ইয়ার দে কজ এ হেভি ড্যামেজ টু ক্রপস। প্রত্যেক বছর তারা একটা বিশাল ক্ষয়ক্ষতি করে কিন্তু ইয়েতে, ক্রপসে। তাহলে দে কজ হেভি ড্যামেজ টু ক্রপস ড্যাশ দ্য ফার্মার্স আর ফাইটিং ব্যাক বিকজ হাউএভার মোরওভার। দেখো এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া আছে, মানে এখানে বড় হাতের হবে, এখানে ওরা অপশনটা কিন্তু বড় হাতের দেয়নি। তাহলে বাক্য যখন শুরু হচ্ছে যে তারা একটা ড্যামেজ করেছে, প্রত্যেক বছরই ড্যামেজ করে, কারণ ফার্মার্সরা ফাইটিং ব্যাক, মানে কারণ বিকজ না আসছে না, মোর ওভার তার থেকেও বেশি কথা, যদিও দিয়ে তো বাক্য এরকম ভাবে ছোট বাক্য শুরু হতে পারে না। তাহলে হাউএভার, যাই হোক, মানে ঠিক আছে, ওটা ওরা ওরা ঝামেলা করে, কিন্তু তাও ফার্মাররা নিজের মতো করে একটা চেষ্টা করে, একটা ফাইট করা, যে না হবে না। আমাদের দিকে হাতি চলে এলে আমরা কি করেছি, আগুন টাগুন নিয়ে তাড়ানোর চেষ্টা করি, যাতে আমাদের ফসল টসল নষ্ট করে না দেয়।
তো ফার্মার্স আর ফাইটিং ব্যাক। ইন 2005 এ স্মল ভিলেজ ইন নাগানো That's a program to protect crops. Continued, started, embarked আর instigated. Instigate মানে হচ্ছে উত্তক্ত করা, প্রথমেই বাদ দিয়ে দাও, এটা একটা মানে এই জায়গার সাথে কন্টেক্সচুয়াল লাইন নাই। এম্বার্ক খোদাই করে রাখা আসবে না, কন্টিনিউড মানে চালু হওয়া, কন্টিনিউড আর স্টার্টের মধ্যে এটা ফার্স্ট টাইম হচ্ছে, তাই এটা অবশ্যই রাইট আনসার স্টার্টেড হবে। কন্টিনিউ মানে তো চালানো, এখানে চালানোর প্রশ্ন আসেনি। তাহলে দেখো আমি পুরোটা একবার দেখে নিচ্ছি, আমি পুরোটা একবার দেখে নিতে চাইছি। Wild monkeys are a problem for farmers in many areas in Japan. বন্য বানরেরা হচ্ছে একটা বড় সমস্যা চাষিদের ক্ষেত্রে প্রতিটা এলাকা জাপানের, বিভিন্ন এলাকায় জাপানের। They often come out of the woods to eat the tasty vegetables and fruit on farm. তারা মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে সুস্বাদু যে সবজি এবং ফল খাবার জন্য। এভরি ইয়ার দে কজ হেভি ড্যামেজ টু ক্রপস। প্রত্যেক বছর তারা কোনো না কোনো ক্ষতি করে, একটা বিশাল ক্ষতি করে এই শস্য ক্ষেত্রে। দ্য ফার্মার্স আর ফাইটিং ব্যাক। যাই হোক, হাউএভার দ্য ফার্মার্স আর ফাইটিং, ফার্মাররাও চেষ্টা করে লড়াই করার ওদের বিরুদ্ধে। ইন 2005 এ স্মল ভিলেজ ইন নাগানো স্টাডিড এ প্রোগ্রাম টু প্রোটেক্ট ক্রপস উইথ দ্য হেল্প অফ ডগস। নাগানোতে একটা নতুন প্রোগ্রাম শুরু হয় যে কুকুরদের দিয়ে ওই বাঁদরগুলোকে তাড়ানো। দে আর নোন অ্যাজ মাঙ্কি ডগস, তাদেরকে বলে মাঙ্কি ডগস। দে আর ট্রেন টু স্কেয়ার মাঙ্কিজ অ্যাওয়ে, তাদেরকে শেখানো হয়, ট্রেন করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে বানরদেরকে ভয় দেখিয়ে দূরে সরাতে হয়। দেখো নেক্সট আবার একটা নতুন নিয়ে, আবার বলছি আমার তো মনে হচ্ছে বোরিং লাগছে স্যার, আর তো নেওয়া যাচ্ছে। আবার বলছি এটা বড় ক্লাস, ম্যারাথন ক্লাস, টাইম লাগবে। আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম টাইম তো একটু লাগবে, একটু দরকার হলে এত দূর পর্যন্ত মানে স্টপ করে রেখে দাও, পরে দেখবে, কিন্তু ভাই পুরোটা দেখতে হবে, না হলে কিন্তু অ্যাকচুয়াল পাওয়া যাবে না। চলো, during reign of Aurangzeb, the last of the Mughals, their revolts against the empire were the revolts of the Marathas, the Sikhs, the Jats, and others. After the death of Aurangzeb, the Mughal empire began dash fairly fast. The country soon dashed into smaller territories, many of which became more or less independent. মোগল সাম্রাজ্য, সেই বাবর থেকে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর হচ্ছে ঔরঙ্গজেব, সেই মোগল সাম্রাজ্য, যে মোগল সাম্রাজ্য একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল পার্ট অফ হিস্ট্রি। এবার সেখানে কোথাও প্রোপাগান্ডা কিছু বাড়িয়ে লেখা আছে, বাড়িয়ে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেটা আলাদা গল্প। কিন্তু মুঘল এম্পায়ার, দ্যাট স্প্যান অফ মুঘলস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিউরিং দ্য রেইন অফ ঔরঙ্গজেব, দ্য লাস্ট অফ দ্য মুঘলস, একটা বিশাল বড় এই শাসকের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়। ওয়ার দ্য রিভোল্টস অফ দ্য মারাঠাস অ্যান্ড দ্য সিখস অ্যান্ড জাটস। একটা বিশাল বড় বিদ্রোহ কাদের থেকে হয়? মারাঠা, শিখ এবং জাটদের থেকে, অ্যান্ড আদার্স। আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব, দ্য মুঘল এম্পায়ার বিগেন টু ড্যাশ ফেয়ারলি ফার্স্ট। ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল এম্পায়ার ধসতে থাকে। দ্য কান্ট্রি শুন, বড় দেশটা আস্তে আস্তে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়। মোটামুটি এইটা পড়ে বুঝলাম। আমি এই যে বলছি, এই যে ফার্স্ট রিডিং না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট ফর ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা তো খুব ইম্পর্টেন্ট, এটাকে বাদ দিয়ে হবে না কিছু। সরি, একটু জল করে নিলাম। যাই হোক, দেখো তাহলে ডিউরিং দ্য রেইন অফ ঔরঙ্গজেব, দ্য লাস্ট অফ দ্য মুঘলস, দেয়ার ড্যাশ রিভোল্টস এগেইনস্ট এম্পায়ার হ্যাভ বিন ওয়াজ আর ওয়েট। আজকে তুমি করছো, তুমি আজকে পড়ছো, আজকে তোমাকে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই তুমি মুঘল সাম্রাজ্যের কেউ নও যে তুমি হঠাৎ একটা তোমার দিল্লিতে পরীক্ষা পড়েছে যে তুমি মুঘল সাম্রাজ্য থেকে তুমি যাচ্ছ ক্লোজ টেস্ট করতে, নিশ্চয়ই নয়। তুমি 2023-এ বসে আছো, 2024-এ বসে আছো, সেখানে তুমি ঔরঙ্গজেব নিয়ে পড়ছো, নিশ্চয়ই পাস্ট। আর পাস্ট হলে কি হয়? দেখো, বেসিক গ্রামার, স্যার ওয়াজ বা ওয়ের, এবারে এখানে ওয়াজ বা ওয়ের হবে মানে স্যার আমি কি কাটবো? আগে কাটো, কাটাটা ভেরি ইম্পর্টেন্ট, আমি প্রত্যেককে বলেছি কাটাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাভ বিন কাটবো আর কাটবো, ওয়াজ বা ওয়ের হবে। স্যার ওয়াজ করবো, কি আছে? রিভোল্টস আছে, রিভোল্টস মানে তো প্লুরাল, তাহলে অবশ্যই ওয়ের হবে। মানে একটা আনসার আমি পেয়ে গেলাম, ওয়াজ হচ্ছে না। বিষয় বোঝো, আমি কি চাপিয়ে দিচ্ছি তোমাকে যে দেখো আমি এটা স্যার আপনি তো এটা বলে দিচ্ছেন যে এটাই হবে, সেটা নয়, কিন্তু আমি তোমার সাথে যাচ্ছি পুরোটা। তাহলে দেয়ার ওয়ে রিভোল্টস এগেইনস্ট দ্য এম্পায়ার, ড্যাশ ওয়ের দ্য রিভোল্টস অফ দিস ইট দ্যাট আর দিস। ওয়ের বলেছে,
তুমি দেখো এদের একমাত্র একটার সাথেই প্লুরেল যায়, দিস। দিস বা দোজ এগুলো হচ্ছে গিয়ে তোমার প্লুরেল, বাকি ইট, দ্যাট আর দিস তিনটেই সিঙ্গুলার। আসবে কিনা নিজে বলো। দিস, দ্যাট আর ইট সিঙ্গুলার, দিসটা একমাত্র প্লুরাল। তাহলে দিস ওয়ের দ্য রিভল্টস অফ দ্য মারাঠাস, শিখস অ্যান্ড জাটস, হচ্ছে শিখস অ্যান্ড জাটস অ্যান্ড ড্যাশ আদার্স, মোর আদার্স, মেনি আদার্স, ইচ আদার, এভরি আদার। হবে না, মানে শুধুমাত্র মারাঠা, শিখ আর জাটরাই করেছিল এরকম ব্যাপারটা নেই, আরো অনেকে ছিল, মানে মেনি আদার্স, মেনি আদার্স, অনেকজন, কাউন্টেবল তাই মেনি, মোর আদার্স, আরে ভাই আদার্স বলেছে তো, মানে আরো অনেকে। তো এখানে আদার্স যখনই আছে মোর আসবে না, আর ইস তো এখানে প্রশ্নই নেই। তুমি বলে দেখো কতটা বিচ্ছিরি লাগবে, ইচ আদার কেমন একটা শুনতে লাগছে একে অপরের সাথে, আসছেই না, কোনো মানেই হচ্ছে না। তাহলে মেনি আদার্স। আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব দ্য মুঘল এম্পায়ার বিগেন টু ড্যাশ ফেয়ারলি ফাস্ট, ডিসপার্স। ডিসপার্স কথাটার মানে হচ্ছে হটে যাওয়া, পিছন ফিরে, মানে চলে যাওয়া, রিট্রিট। কি মানে কি হলো, মুঘল এম্পায়ারটা দূরে সরে গেল, মুঘল এম্পায়ার দূরে সরে গেল, এটা কেমন জিনিস? ডিসপার্স, চলে গেল। ডিস্টার্ব মানে ডিস্টার্ব করলো, ডিসরাপ্ট থেমে গেল, কিছুক্ষণের জন্য থেমে গেল, ডিসরাপ্ট ইন্টারাপ্ট হয়ে গেল না, ডিসইন্ট্রিগেট মানে কি হলো, আর সে একভাবে থাকলো না, বিচ্ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। The country soon dashed into smaller territories, many of which became more or less independent. দেশের মধ্যে বিভিন্ন ছোট ছোট অংশ বা প্রদেশ ভাগ হয়ে গেল। ব্রোক ইন মানে ভেঙে ঢোকা, সিম্পল ফ্রেজাল ভার্ব। ব্রোক অফ, ব্রেক অফ মানে কি? ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থামা, হয় না? ব্রেক আউট, আউটব্রেক কোভিডের সময় ছড়িয়ে পড়া, আর ব্রেকআপ, ব্রেকআপ সবাই জানি, হয় না? 14 ফেব্রুয়ারি দেখা হলো, তার কিছুদিনের পরে অরিজিৎ সিং এর গান চালিয়ে আবার ব্রেকআপ হয়ে গেল। হ্যাঁ, ব্রেকআপ মানে দূরে সরে যাওয়া, এক্স্যাক্টলি, সেপারেট হয়ে যাওয়া, ব্রেকআপ মানে তো সেপারেট। তাহলে এখানে কান্ট্রিটা কি হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল। দেখো এই ইয়েটাতে আমি দেখলাম যেখানে তোমার একটু হালকা গ্রামারটা লাগছে, একটু ফ্রেজাল ভার্বটা লাগছে, একটু ভার্বটা লাগছে, তাহলে বিষয় বোঝো। স্যার যেটা বলছে সেটা কি লজিক্যাল হচ্ছে? ডিউরিং দ্য রেইন অফ ঔরঙ্গজেব দ্য লাস্ট অফ দ্য মুঘলস দেয়ার ওয়ের রিভল্টস এগেইনস্ট দ্য এম্পায়ার। These were the revolts of Marathas, Sikhs and Jats and many others. After the death of Aurangzeb, the Mughal Empire began to disintegrate fairly fast. The country soon broke off into smaller territories, many of which became more or less independent. ঔরঙ্গজেবের সময়ে একটা বিশাল বড় বিদ্রোহ চারপাশে দেখা গেছিল, একটা রিভোল্ট দেখা গেছিল, এবং সেখানে মারাঠা, শিখ, জাট প্রত্যেকের থেকে এবং আরো অনেকের থেকে একটা বিদ্রোহ দেখা গেছিল, এবং অবশ্যই দেখা গেল ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে মুঘল এম্পায়ারটা আস্তে আস্তে কি হয়ে গেল, পুরোপুরি ভেঙে গেল, এবং পুরো দেশটা টুকরো টুকরো ভাগে ভাগ হয়ে গেল। অনেকগুলো কিন্তু আজকে ক্লোজ টেস্ট হচ্ছে। আমি তোমাদেরকে এই বার্তাটা দিতে চাইছি, তোমাদের এই চ্যানেলটা, এটা আমার চ্যানেল নয়, এটা তোমাদের চ্যানেল। এই চ্যানেলটা তোমাদের কথা শুনে তোমরা যেভাবে বলো, তোমরা সেটাকে বন্ধু হিসাবে, গাইড হিসাবে পাও। আমি এটা এই পরিচয় নিয়েই থাকতে চাই। আমার কোনো প্রয়োজন নেই যে আমি বিশাল বড় টিচার, আমি একদম একটা অখ্যাত জায়গাতে, মানে অত বিখ্যাত জায়গা, বড় মেট্রোপলিটন সিটিতে থাকি না। আমি একদম পাতি, একদম গ্রামে থেকে তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করি। আমার সর্বতোদি হতে পারে কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, সেটাও মানে নাজায়েজ নয়, অবশ্যই সেটাও ঠিক, যে এটাও ঠিক কথা। কিন্তু তোমরা পাশে আছো, তোমরা পাশে থাকছো বলেই হচ্ছে গিয়ে এটা আমাদের পক্ষে এগিয়ে যাওয়াটা, বা আস্তে আস্তে করেও আমরা ধীর গতিতে এগোচ্ছি, সেটাও সম্ভব হচ্ছে। দেখে নাও। চলো এরপরে আমরা আজকের যে আরেকটি ইয়ে রয়েছে সেটা আমরা দেখে নেব। Perhaps India should listen to her dash sages who taught the importance dash balance. That means we should be not to take anything too far, to be too radical. The non-unfortunate results of too far obvious in environmental degradation. ট্রেডিশন যেটা রয়েছে, নিয়ম কানুন যেটা রয়েছে, সেটা মানা উচিত। বিজ্ঞানের নাম করে, আধুনিকতার নাম করে সেটা থেকে যদি আমরা সরে আসি, আসলে বিপদটা আমরা নিজেরাই নিজেদের করব। কি রয়েছে দেখি, পারহেপস ইন্ডিয়া শুড লিসেন টু হার ড্যাশ সেজেস।
এক্সটিংক্ট, এনসিয়েন্ট, ইনিশিয়াল আর এন্টিক। দেখো এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত, এক্সটিংক্টেড অ্যানিমাল বলে না, হবে না। এক্সটিংক্ট মানে বিলুপ্ত নয়। এনসিয়েন্ট মানে কি? প্রাচীন। ইনিশিয়াল মানে শুরুর। এটা আমি দাগ দিয়ে দিলাম, এটা দাগ ভুল করে দাগ দেওয়া হয়ে গেছে, এটাকে দাগ ধরো না। আমরা এখন বলছি যে সেজেস মানে হচ্ছে সেই আগেকার দিনে যে প্রচারক, যারা মানে বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ, জ্ঞানী, পণ্ডিত। তাহলে ভারতবর্ষের মনে হয় উচিত তার পণ্ডিত যে সমস্ত রয়েছেন, যারা মানে তত্ত্ব বিশারদ, তাদের কথা শোনা উচিত। টু হার ড্যাশ সেজেস। আজকের পণ্ডিত না, আগের, পুরাতন, প্রাচীন, তাহলে এনসিয়েন্ট। ও স্যার এনসিয়েন্ট হলে কেন এন্টিক হবে না? এন্টিক মানে হচ্ছে যে জিনিসটা পুরাতন। তাহলে এই সেজেস তো কোনো মানে ওই শোকেসে রাখার কোনো জিনিস নয়, এটা তো পণ্ডিত। তাহলে এখানে এন্টিক্স আসছে না। ইনিশিয়াল মানে শুরু, শুরুটা ভাই কি? শুরু শেষের তো গল্প নেই, প্রাচীনের বলা হয়েছে। আর এক্সটিং মানে বিলুপ্ত, এটা তো আসবেই না। তাহলে দেখে নাও যে পারহ্যাপস ইন্ডিয়া শুড লিসেন টু হার এনসিয়েন্ট সেজেস হু টট দ্য ইম্পর্টেন্স ড্যাশ ব্যালেন্স, মানে ভারসাম্যের গুরুত্ব। তাহলে অফ ব্যালেন্স, অবশ্যই অফ ব্যালেন্স। ভারসাম্যের, বাই, ইন, ফর, একটাও আসছে না। This means we should be dash not to take anything too far. We should be কেয়ারফুল। আমাদেরকে কি হতে হবে? শুড বি বলেছে, আমাদেরকে কেয়ারফুল হতে হবে। কেয়ারলেস হলে হবে না, কেয়ার ফ্রি, কেয়ারটেকার তো আসছেই না। মানে আমাদেরকে কেয়ারফুল হতে হবে, নট টু টেক এনিথিং টু ফার অর টু রেডিক্যাল। মানে একদম নতুন রেডিক্যালাইজেশন বলে না, মানে একটা বিভাজন, একটা মানে নতুন একটা গল্প বলে একটা সিস্টেমকে ভেঙে ফেলা, এইটা করা চলবে না। দ্য আনফর্চুনেট রেজাল্টস, তাহলে কেয়ারফুল নট টু টেক এনিথিং টু ফার অর টু বি টু রেডিক্যাল, বা খুব বেশি রেডিক্যাল হওয়া। রেডিক্যালিজম আমরা ওয়ার্ডটা পেয়েছি, এটা বিভাজন। দ্য আনফর্চুনেট রেজাল্টস অফ ড্যাশ টু ফার অবভিয়াস ইন দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ভেঞ্চারিং, পায়োনিয়ারিং, ক্লাইম্বিং আর রিস্কিং। এই যে আনফর্চুনেট রেজাল্টস, কি রেজাল্টস অফ ড্যাশ টু ফার, এই যে কোনো জিনিসকে অনেক দূর পর্যন্ত কি করা, পায়োনিয়ার মানে পথ দেখানো আসছে কি, পায়োনিয়ারের এখানে গল্প আছে, চেষ্টা। এখানে 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 টু ফার মানে হচ্ছে একটা চেষ্টা, ক্লাইম্বিং মানে ওপরে ওঠা, রিস্কিং মানে হচ্ছে একটা ঝুঁকি নেওয়া না। এখানে ভেঞ্চারিং, ভেঞ্চারিং মানে কি অ্যাডভেঞ্চার থেকে, যদি আমি অ্যাডভেঞ্চার ওয়ার্ডটা জানি, মানে একটা সাহস, মানে একটা সাহস, একটা উদ্যোগ, একটা প্রচেষ্টা, যেখানে আমি কোনো জিনিসকে খুব যদি ইয়ে করে যাই তাহলে কি হবে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে হচ্ছে পরিবেশের অবনমন হবে। তাহলে দেখো পুরো বিষয়টা দেখো, পারহ্যাপস ইন্ডিয়া শুড লিসেন টু হার এনসিয়েন্ট সেজেস হু টট দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্স। দিস মিনস we should be careful not to take anything too far or to be radical. The unfortunate results of too far are obvious in the হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। কোনো জিনিসটাই অতি উত্তম গরিত, কোনো জিনিসটাই ভালো নয়। যদি খারাপ তুমি ভালো কিছু করো, তাহলে মানে ভালো কিছু বলতে এই দুটো জিনিসের মধ্যে কোনো জিনিসকে টু ফারের দিকে নিয়ে যাচ্ছ বা রেডিক্যালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছ, এর ফলটা কিন্তু আখেরে ক্ষতিই তোমার হবে। এটা হচ্ছে বিষয়। তাহলে দেখো এই বিষয়গুলো দিয়ে আমি যেটা করতে চাইলাম বা যে বিষয়টা বোঝাতে চাইলাম, সেটা আসলে হচ্ছে, আমি একটু বলে রাখি, সেটা আসলে হচ্ছে যে ক্লোজ টেস্টের জায়গাটা একটা প্রবলেমের সলিউশন, যে স্যার কি হতে পারে, সেটা কমপ্লিটলি আমরা করাতে চাইলাম। আশা করা যায় তোমরা ক্লাসটা পুরোটা দেখলে, এবং যারা এখনো এই মুহূর্তে আমার কথাটা শুনছো, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার এটা বিশ্বাস, যারা এই মুহূর্তে আমার ক্লাসটা মানে পুরোটা শেষ হয়ে গেল, সেই শেষের মুহূর্ত তোমরা যারা দেখছো, আমি ডেফিনেটলি আমার বিশ্বাস তোমরা ভালো কিছু করবে। কারণ তোমাদের মধ্যে ওই যে ফার্স্ট লাইনটা আছে, যে লাইনটা দিয়ে আমি আমার ক্লাসটা আজকে শুরু করেছিলাম, স্যার কি লাইন সেটা একবার বলে দিন না, কি লাইন বলেছিলেন সেটা, সেই বিখ্যাত ফুটবলার পেলে, তার সেই বিখ্যাত লাইন, সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট, ইট ইজ হার্ড ওয়ার্ক। সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা হচ্ছে কঠিন পরিশ্রম, পার্সিভারেন্স, শ্রদ্ধাবসায়, লার্নিং, পড়াশোনা, স্টাডিং, শিক্ষা, স্যাক্রিফাইস, ত্যাগ, অ্যান্ড মোস্ট অফ অল লাভ অফ হোয়াট ইউ আর ডুইং। তুমি যে জিনিসটাকে ইয়ে করছো সেটাকে ভালোবাসতে হবে। মিস্টার সচিন টেন্ডুলকর, মিস্টার বিরাট কোহলি, মিস্টার সৌরভ গাঙ্গুলি, এরা আজকে পৃথিবী বিখ্যাত ক্রিকেটার কেন? এরা ক্রিকেটটাকে ভালোবেসেছে। তুমি যে জিনিসটাকে ভালোবাসো সেটার জন্য তুমি কিন্তু কোনো অজুহাত দেখবে না। আজকে ক্লোজ টেস্টকেও ভালোবাসতে হবে, তাহলেই তুমি ক্লোজ টেস্টে যে নাম্বার আছে, 5 নাম্বার আছে বা 10 নাম্বার আছে, সেটা তুমি পাবে। তো এই বলে
আমার ক্লাস আজকে আমি এখানেই শেষ করছি। আর একটা কথা, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যে অল নোটিফিকেশন আছে, বেল আইকন আছে, সেটাও প্রেস করে দিও। আর একটা কথা, যে একটু তোমরা পাশে আছো বলেই আমাদের এই সবটা এগোতে পারছে বা আস্তে আস্তে আমরা চলতে পারছি। সেই জায়গায় তোমরা একটু শেয়ার করে দিও, যাতে যে সমস্ত এসএসসি বা ব্যাংকিং এর এক্সাম যারা দিচ্ছে তারাও ক্লোজ টেস্ট থেকে একটা হেল্প পায়। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ।